দরজাটা এভাবে সজোরে লক করে দিলাম কেন জানো তিশা? নিচে মেহমানদের ভিড় জমার আগেই তোমাকে এই রুমে নিয়ে আসাটা দরকার ছিল। তোমার মাথা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে স্বাধীন? আমাকে জোর করে এভাবে আটকে রেখে কি প্রমাণ করতে চাও তুমি? নিচতলায় অলরেডি সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। প্রমাণ আবার কি করব? যেটা আজ চোখের সামনে ঘটছে সেটাই সত্যি। তোমাকেই আজ এই ঘরে আমার করে নেব, অন্য কারো ওয়াইফ হতে দেব না। তুমি একদম পাগল হয়ে গেছো। সামনের সপ্তাহে তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে ফিক্সড হয়েছে। এক্ষুনি দরজা খোলো, নইলে আমি চিৎকার করে সবাইকে ডেকে আনবো। বাইরে তখন ঝুম বৃষ্টির শব্দ, আর দোতলার এই ছোট্ট ঘরটার ভেতরটা থমথমে উত্তেজনায় ভারী। স্বাধীন এক পা এগিয়ে এসে তিশার হাতটা শক্ত করে নিজের মুঠোয় বন্দি করে ফেললো, যাতে সে একটুও নড়তে না পারে। চিৎকার করে কোনো লাভ নেই তিশা। বাইরের এই বৃষ্টির আওয়াজে তোমার গলা কেউ শুনতে পাবে না। আর বড় ভাইয়ের সাথে বিয়ের কথা বলছো কেন? যার সাথে তোমার সবটা জড়িয়ে থাকার কথা ছিল, তাকে বাদ দিয়ে অন্য কারো সাথে এই নাটক কেন? ভুল তুমি বুঝছো স্বাধীন। হাতটা ছাড়ো, খুব ব্যথা লাগছে। এইভাবে জোর জবরদস্তি করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। সব ভালোবাসা সহজে মেলে না তিশা। কিছু ভালোবাসা নিজের অধিকারে ছিনিয়ে নিতে হয়। আজ এই রুম থেকে বের হওয়ার একটাই রাস্তা, আমার সাথে বিয়েতে রাজি হও। কখনো না। তোমার ওই জোর জবরদস্তির কাছে আমি মাথা নত করব না। তুমি যা চাইছো তা কিছুতেই সফল হবে না। মাথা তো তোমাকে ঝুঁকাতেই হবে তিশা। নিজের ইচ্ছায় আজ আমার গলায় মালা পরাও, আর না হলে আজ এই রুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ তোমার নেই। স্বাধীনের এই অদম্য জেদ আর চোখের তীব্র চাহনিতে তিশার সমস্ত প্রতিবাদ যেন এক মুহূর্তেই থমে গেল। বাইরের ঝুম বৃষ্টির আওয়াজ আর মেঘের গর্জনে পুরো বাড়িটা থমথমে। নিচতলায় মেহমানদের ফিসফিসানি আর গেট টুকের মিউজিক বক্সের হালকা ভাইব থাকলেও দোতলার এই রুমটার ভিতরে চলছে এক হাই ভোল্টেজ সাইকোলজিক্যাল গেম। তিশার ব্লাড প্রেশার তখন হু হু করে বাড়ছে। যার সাথে সামনের সপ্তাহে লাইফ সেটেল হওয়ার কথা, ঠিক তার আগের রাতে ছোট ভাই স্বাধীন তাকে একটা সাফোকেটিং ট্র্যাপে ফেলে দিয়েছে। স্বাধীন রিল্যাক্সড মোডে একটা কাউচে বসে আছে, চোখের চাহনিতে ডেঞ্জারাস একটা পজিটিভনেস। ড্রামাটা এখন অফ করো তিশা। নিচতলায় অলরেডি কাজী সাহেব ওয়েট করছেন। আজকের ডেটে এই এক্স্যাক্ট মোমেন্টে আমাদের ম্যারেজটা কমপ্লিট হবে। পেপারস রেডি, জাস্ট তোমার সিগনেচারটা বাকি। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড স্বাধীন? ফ্যামিলির সবার সাথে এইভাবে চিট করার কারেজ তুমি কোথায় পাচ্ছ? আমার লাইফটা নিয়ে খামখেয়ালিপনা বন্ধ করো বলছি। চিট আমি করছি না, রিয়েলিটি ফেস করাচ্ছি। আমার হাতে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি একবার পাবলিক করি, তাহলে তোমার ফ্যামিলির প্রেস্টিজ জাস্ট ডাস্ট হয়ে যাবে। স্পেশালি তোমার মার যে হার্ট কন্ডিশন, তাতে এই শক তিনি নিতে পারবেন না। নাও চয়েস ইয়োর সেলফ। স্মুথলি আমার সাথে ম্যারেজ কমপ্লিট করবে, নাকি ফাইলগুলো সবার সামনে ওপেন করব? স্বাধীনের এই ব্ল্যাকমেলের টোনটা এত শার্প ছিল যে তিশার সমস্ত প্রোটেস্ট নিমিষেই ফ্রেশ হয়ে গেল। সে রিয়েলাইজ করলো এই লোক কোনো ব্লফ দিচ্ছে না। ঠিক তখনই বাইরে করিডোরে ফুটপ্রিন্টস আর সাগরের ভয়েস ভেসে এলো। আরে স্বাধীন, দোতলায় কি করছিস ব্রো? কাজী সাহেব টেবিল অলরেডি অকুপাই করে নিয়েছেন। নিচতলায় সবাই তোকে খুঁজছে। সাগর ভাই চলে এসেছে। স্বাধীন প্লিজ ডোন্ট ডু দিস। লাইফটা হেল করে দিও না। দেন মেক আপ ইয়োর মাইন্ড বেবি। আমি দরজা জাস্ট একটু ক্র্যাক করছি। হয় তুমি নিজে থেকে আমার ওয়াইফ হিসেবে স্টেপ আউট করবে, আদারওয়াইজ গেম ওভার। নিচতলায় তখন সিচুয়েশন পুরো চওড়া হয়ে গেছে। সাগরের সাথে বাকিরাও দোতলার দিকে মুভ করছে। দোতলায় চিৎকার কিসের রে? কাজী সাহেব পেপার সাইন করাতে বসছেন, কোনে কই? তিশাকে নিচে নিয়ে আয় জলদি। আমি তো নিজেই সার্চ করছি ফার্স্ট ফ্লোরে। রুমটা ভেতর থেকে লক কেন? স্বাধীন, দরজা ওপেন কর। তিশা কি তোর সাথে ইনসাইডে? কি হচ্ছেটা কি ওখানে? আমার ডটার কোথায় গেল? স্বাধীন, দরজাটা খোলো বলছি। শিওর কোনো একটা কেস চলছে। দরজা ব্রেক করব আমি এখনই। ভেতরে হ্যাপেনিংটা কি? এই চরম টেনশনের মোমেন্টে স্বাধীন একটুও প্যানিক না করে পকেট থেকে একটা ব্রাইডাল ওড়না আর মালা বের করে তিশার সামনে হোল্ড করলো। লাস্ট চান্স তিশা। দরজা ওপেন হলে তুমি কার সাথে ফেস করবে? বড় ভাইয়ের হবু ব্রাইড হিসেবে, নাকি আমার পার্মানেন্ট পার্টনার হিসেবে? ইউ আর আ মনস্টার স্বাধীন। আই হেট ইউ। হেট করলেই লাভ নেই, বিকজ ইউ আর মাইন। নাও স্মাইল অ্যান্ড গেট রেডি। নো মোর ওয়েটিং।
স্বাধীন নিজে গিয়ে সজোরে দরজাটা ফুল ওপেন করে দিল। সামনেই তখন ফ্রোজেন হয়ে দাঁড়িয়ে আছে সাগর, তিশার প্যারেন্টস আর নিজেদের বাবা মা। তিশাকে স্বাধীনের পাশে ব্রাইডাল ভাইবে দেখে সবার চোখ ছানা পড়া। পিন ড্রপ সাইলেন্স হোল করিডোরে। স্বাধীন, হোয়াট দ্য হেল ইজ দিস? তিশার গায়ে এই ওড়না কেন? ইনসাইডে তোমরা দুজনে কি ড্রামা করছিলে? আর ইউ আউট অফ ইয়োর ব্রেনস? এ কেমন চিপ কৌতুক হচ্ছে এখানে? আমার বুক ফেটে যাচ্ছে। এটা তুই কি করলি রে স্বাধীন? আমার মেয়ের ফিউচারটা এভাবে ধ্বংস করে দিলি। নো ড্রামা ড্যাড, ইটস জাস্ট ফ্যাক্ট। তিশার সাথে আমার লিগ্যাল ম্যারেজ ডান। কাজী সাহেব নিচে ওয়েট করছেন। চলুন সবাই নিচে গিয়ে ফাইনাল সইটা করিয়ে নেব। ফ্রম টুডে শি ইজ অনলি মাই ওয়াইফ। স্বাধীনের এই বম্বশেল নিউজে পুরো ফ্লোরের এয়ার টাইট সিচুয়েশন ক্রিয়েট হলো। করিডোরে দাঁড়িয়ে থাকা সবার চোখ ছানা পড়া। আর তিশার চোখে তখন কেবলই হেরে যাওয়ার ঘৃণা ও তীব্র রাগ। মুহূর্তের মধ্যে পুরো সিনারিও পাল্টে গেছে। সাগর আর দুই পরিবার প্যারেন্টসদের রিয়াকশন দেখে মনে হচ্ছিল পুরো সিচুয়েশনটা একটা জাস্ট সাইকো থ্রিলার মুভি ক্লিপ। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন হিয়ার? স্বাধীন, তুই পাগল হয়ে গেছিস নাকি? তিশার গায়ে ব্রাইডাল ওড়না কেন? আর রুমের ভেতর লক করে তুই এসব কি ড্রামা ক্রিয়েট করেছিস? কোনো ড্রামা না ব্রো, যা হওয়ার সেটাই হয়েছে। তিশা এখন আর কারো ফিয়ন্সে নয়, শি ইজ মাই ওয়াইফ। পেপার ওয়ার্ক অলরেডি ডান, জাস্ট নিচের ফ্লোরে গিয়ে ফর্মাল সাইনগুলো কমপ্লিট করা বাকি। মাথা কি আউলে গেছে তোর স্বাধীন? নিজের বড় ভাইয়ের হবু বউকে এভাবে বিয়ে করে ফেললি নাকি? হোয়াট ইজ দিস ননসেন্স? আমার কপালে এত বড় ডিজাস্টার লিখেছিল কি তা? মেয়েটার লাইফটা এইভাবে টোটাল রুইল করে দিলি তোরা। স্বাধীন, তুই আমার মেয়ের সাথে এই চিটিংটা কিভাবে করতে পারলি? চিট আমি কাউকে করিনি ড্যাড। তিশার সাথে আমার যে কানেকশন ছিল সেটা কেউ ফিল করেনি। রাইট নাও অপশন একটাই, কাজী সাহেব নিচে ওয়েট করছেন। চলুন সবাই নিচে গিয়ে ফাইনাল অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেই। তিশা আর এক সেকেন্ডও সাইলেন্ট থাকলো না। সে সোজা স্বাধীনের সামনে এসে দাঁড়ালো। তার চোখের চাহনিতে আগুন ঝরছে। তার ভেতরের সমস্ত ফ্রাস্ট্রেশন এবার এক্সপ্লোড করলো। ইউ আর আ কমপ্লিট সাইকোপ্যাথ স্বাধীন। ভাবছি এইভাবে ব্ল্যাকমেল করে আমাকে তোর লাইফে আটকে রাখবি? নো ওয়ে, আমি এই ম্যারেজ জাস্ট অ্যাকসেপ্ট করব না। সবার সামনে বলে দেব তুই আমার সাথে কি ফ্রড করেছিস। ফ্রড বলো আর যাই বলো, গেম ওভার তিশা। তুমি চাইলে এখন সবার সামনে ট্রুথ রিভিল করতে পারো, বাট রিমেম্বার সেটাতে কার ফ্যামিলি কতটা শ্যাটার্ড হবে আর তোমার মার হেলথ কন্ডিশন কোথায় গিয়ে নামবে সেটার ফুল রেসপন্সিবিলিটি তোমার উপর যাবে। সো চয়েস ইজ টোটালি ইয়োর্স। স্বাধীনের এই ক্লোড ওর ড্যাডলি কনফিডেন্স দেখে তিশার মুখে সব কথা গলার কাছে আটকে গেল। সে বুঝতে পারলো এই লোকটাকে থামানোর কোনো পসিবিলিটি নেই। সাগর তখন রাগে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে এলো। স্বাধীন, তুই জাস্ট ওভার দ্য লিমিট চলে গেছিস। তিশার সাথে তুই যা করলি আমি এটা জাস্ট টলারেট করব না। ফ্যামিলির রেপুটেশন তুই নিজেই ড্রেইন করে দিলি। রেপুটেশনের চ্যাপ্টার ক্লোজ ব্রো। এখন থেকে শি ইজ আন্ডার মাই প্রোটেকশন। চলুন সবাই নিচে, গেস্টরা ওয়েট করছে। লেটস ফিনিশ দিস চ্যাপ্টার উইথ এ বিগ ব্যাং। স্বাধীন এক হাতে তিশার বরফ হয়ে যাওয়া হাতটা শক্ত করে ধরে সিঁড়ির দিকে পা বাড়ালো। পেছনে থমকে দাঁড়িয়ে থাকা সাগর, রাগে কাঁপতে থাকা দুই বাবার ফেস আর তিশার মার কান্নার রোল। রাতের আধার তখন পুরো বাড়িটাকে গ্রাস করেছে। নিচতলার সব কোলাহল আর মেহমানদের বিদায় পর্ব শেষে দোতলার এই মাস্টার বেডরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে যাওয়ার পর চারপাশটা কেমন যেন থমথমে হয়ে গেল। রুম জুড়ে লাল গোলাপের সুবাস আর মৃদু আলো থাকলেও ভেতরের পরিবেশটা ছিল ভারী ও দম বন্ধ করা। তিশা তখন ভারী লাল বেনারসি শাড়ি আর গহনায় নিজেকে জড়িয়ে বিছানার এক কোণে পাথরের মতো বসে আছে। তার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু বুকের ভিতরে জমে থাকা ক্ষোভের আগুন দাউ দাউ করে চলছে। স্বাধীন আস্তে আস্তে হেঁটে তিশার সামনে এসে দাঁড়ালো। এখনো এভাবে চুপ করে বসে আছো কেন তিশা? রাতের খাবার তো দূরের কথা, এখনো তুমি ভারী গহনাগুলো পর্যন্ত খোলনি। এভাবে কি সারা রাত কাটিয়ে দেবে নাকি? তোমার কি একটু অনুশোচনা হচ্ছে না স্বাধীন, যে মানুষটাকে আজ আমার বড় ভাইয়ের ঘরে বউ হয়ে আসার কথা ছিল, জোর করে ব্ল্যাকমেইল করে তার জায়গায় আমাকে এনে বসালে? কি পেলে এতে? এই জঘন্য কাজটাকে তোমার কাছে কি খুব সফল মনে হয়? ফাটকাবাজি বলো আর যাই বলো তিশা, এটা আমার জীবনের সবচেয়ে বড় এবং
চূড়ান্ত সিদ্ধান্ত। যাকে আমি প্রতি মুহূর্তে চেয়েছি তাকে অন্য কারো হতে দেব এতটা উদার আমি কোনো দিনই ছিলাম না। আর ব্ল্যাকমেলের কথা যা বলছো ওটা কেবল একটা কৌশল ছিল, যাতে তুমি নিজের পায়ে হেঁটে এই ঘরে এসে দাঁড়াও। তুমি একটা ভয়ঙ্কর মানুষ স্বাধীন। সবার সামনে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছি বলেই কি ভেবেছো আমি তোমার এই জোর জবরদস্তি মেনে নিয়েছি? ভুল ভাবছো তুমি। আমার মুখ বন্ধ থাকতে পারে, কিন্তু তোমার প্রতি আমার ঘৃণা কোনোদিন কমবে না। এই বিয়ে কেবল কাগজ কলমে বা পরিস্থিতির শিকার হয়ে হয়েছে। এর বাইরে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ আছে কিনা সময় সেটাই প্রমাণ করবে তিশা। তুমি যতই আমাকে ঘৃণা করো না কেন, আজ থেকে এই ঘরের সত্য হলো তুমি আমার স্ত্রী। আর তোমার এই রাগ ও ক্ষোভ সামলানোর ধৈর্য আমার আছে। আজকের মতো নিজেকে একটু শান্ত করো, কারণ আমাদের এই পথ চলা কেবল শুরু হলো। স্বাধীনের এই ঠান্ডা ও আত্মবিশ্বাসী কথাগুলো শুনে তিশার সমস্ত প্রতিবাদ যেন আটকে গেল। সে বুঝতে পারল এই মানুষটার সাথে মুখের তর্কে জেতা অসম্ভব। রাতে সেই থমথমে বসার ঘরের পর সকালের আলো ফুটতেই পুরো বাড়িতে এক নতুন সমীকরণ তৈরি হলো। ড্রয়িং রুম থেকে ডাইনিং টেবিল, সব জায়গায় একটা থমথমে অথচ কৃত্রিম হাসির আবহ। গতকাল রাতে যা ঘটে গেছে তার ধাক্কা এখনো দুই পরিবারের কেউই পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে সাগর নিজের রুমের দরজা বন্ধ করে নিজেকে পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আর এদিকে তিশা নিজেকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে যেখান থেকে পালানোর কোনো রাস্তা তার খোলা নেই। সকালের মিষ্টি রোদের আলো যখন জানালার কাচ ভেদ করে ঘরের ভিতরে এসে পড়ছে, তখন তিশা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের লাল চওড়া সিঁদুর আর গলায় ভারী সোনার হারটার দিকে তাকিয়ে আছে। চোখের নিচটা কালচে হয়ে গেছে। সারা রাত সে চোখের পাতা এক করতে পারেনি। মনের মধ্যে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কিভাবে সে এই নরক কুণ্ড সদৃশ পরিস্থিতির সাথে মানিয়ে নেবে। দরজা ঠেলে স্বাধীন রুমে ঢুকলো। পরনে তার একটা ক্যাজুয়াল হোয়াইট শার্ট আর ফর্মাল ট্রাউজার্স, চুলে আঙ্গুল দিয়ে করা পরিপাটি স্টাইল। রুমের ভেতরে পা রেখেই সে এক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে রইল। তিশার চোখে তখন রাগ, ঘৃণা আর চরম অনীহার এক মিশ্রণ। সে আয়নার দিকে এক পলক তাকিয়েই দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, যেন স্বাধীন নামের কোনো অস্তিত্বই এই ঘরে নেই। স্বাধীন একটুও বিরক্ত হলো না। তার ঠোঁটের কোণে সেই পরিচিত ডেঞ্জারাস এবং পজিটিভ হাসিটা খেলে গেল। সে ধীরে ধীরে তিশার ঠিক পেছনে এসে দাঁড়ালো। তিশার হাত থেকে ব্রাশটা নিজের মুঠোয় তুলে নিয়ে সে আয়নার সামনে তিশার মুখোমুখি হলো। তিশার সাথে সাথে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে সরে গেল। ডোন্ট টাচ মি স্বাধীন। তোমার এই ভান ভনিতা আমার সহ্য হচ্ছে না। ফ্যামিলির সামনে নাটক করছো বলে কি ভেবেছো আমি তোমার এই প্রক্সিমিটি ইজিভাবে নেব? স্টে অ্যাওয়ে ফ্রম মি। নাটক তো তুমি করছো তিশা। ফ্যামিলির ডাইনিং টেবিলে সবাই ওয়েট করছে। গতকালের ওই মেগা ড্রামার পর আজ সকালে যদি তুমি আর আমি একদম ঠান্ডা মাথায় ডাইনিং টেবিলে গিয়ে না বসি, তাহলে সবার ডাউট আরও অনেক বেড়ে যাবে। আর প্রক্সিমিটির কথা বলছো, আমরা এখন স্বামী স্ত্রী। আজ হোক বা কাল এই দূরত্ব তোমাকেই কমাতে হবে, তাই মানসিকভাবে প্রস্তুত থেকো। তিশা আর একটা কথাও বলল না। সে জানে এই লোকটার সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। নিজের রাগটাকে বুকের ভেতর কোনো মতে চাপা দিয়ে সে রুম থেকে বের হয়ে সোজা নিচতলায় ডাইনিং রুমের দিকে পা বাড়ালো। ডাইনিং টেবিলে তখন পিন ড্রপ সাইলেন্স। স্বাধীনের বাবা গম্ভীর মুখে চায়ে চুমুক দিচ্ছেন, আর তিশার মা এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সাগরের চেয়ারটা পুরো ফাঁকা পড়ে আছে। তিশা গিয়ে নিজের সিটে বসার ঠিক 1 সেকেন্ডের মধ্যে স্বাধীন এসে তার পাশেই বসলো। ঠিক তখনই শুরু হলো এক নিখুঁত সাইকোলজিক্যাল অভিনয়ের খেলা। তিসামা, কাল রাতে যা হলো সেটা আমাদের কারোরই ধারণাই ছিল না। সাগর তো রুম থেকে বের হচ্ছেই না। তোদের এই সিদ্ধান্তটা কি আসলেই ঠিক হয়েছে? ঘরের বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলে হুট করে এই কাজটা করবে, এটা আমরা মেনে নেব কিভাবে? আসলে চাচা, মানে আব্বা, সবকিছু এত দ্রুত ঘটে গেছে যে আমিও শকের মধ্যে আছি। তবে স্বাধীন যখন দায়িত্ব নিয়েছে তখন আশা করি ঠিকই হবে। ড্যাড, টেনশন করো না তো। যা হয়েছে পরিবারের ভালোর জন্যই হয়েছে। তিশা একটু নার্ভাস, বাট শি ইজ হ্যাপি উইথ মি, তাই না জান? স্বাধীনের মুখে ওই স্নেহের ডাকটা শোনার সাথে সাথে তিশার মুখটা রাগে আরো লাল হয়ে গেল। সে ভিতরে ভিতরে ছটফট করছে, কিন্তু ডাইনিং টেবিলে সবার চোখের সামনে সে চাইলেও হাত ছাড়িয়ে নিতে পারছে না। স্বাধীন
ইচ্ছা করেই তার হাতটা আরো শক্ত করে ধরে রাখলো, যেন সবাই বুঝতে পারে তাদের মধ্যে দারুণ একটা রোমান্টিক বোঝাপড়া চলছে। অথচ তিশার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে। সে কোনো মতে নিজের প্লেট থেকে চামচটা তুলে খাবার মুখে তোলার চেষ্টা করলো, কিন্তু গলার কাছে যেন কান্নারা দলা আটকে আছে। ব্রেকফাস্ট শেষ হওয়ার সাথে সাথেই তিশা টেবিল ছেড়ে একরকম পালিয়ে যাওয়ার মতো করে নিজের রুমে ফিরে আসার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালো, কিন্তু সিঁড়ির কোণায় আসতেই স্বাধীন পেছন থেকে এসে তার পথ আটকে দাঁড়ালো। করিডোরের এই কর্নারটায় এই মুহূর্তে কেউ নেই। সুযোগ বুঝে স্বাধীন এক হাত দিয়ে তিশার কোমর জড়িয়ে তাকে নিজের বুকের সাথে একদম সেটে ধরলো। তিশা এতটাই শকের মধ্যে পড়ে গেল যে সে প্রথমে কিছুই বুঝতে পারলো না। তারপর হুঁশ ফিরতেই সে দুহাত দিয়ে স্বাধীনের বুকে প্রবল জোরে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করলো, কিন্তু স্বাধীনের লোহার মতো শক্ত হাতের গ্রিপ থেকে বের হওয়া অসম্ভব হয়ে দাঁড়ালো। তুমি একটা পাগল স্বাধীন, বলছি ছেড়ে দাও বলছি। কেউ যদি এই দিক দিয়ে উপরে আসে তাহলে কি হবে? একটু তো লজ্জা করো। লজ্জা তো কালকে শেষ হয়ে গেছে তিশা, যখন নিজের ভাবিকে নিজের বউ বানিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি। তখন লুকোচুরি খেলার সময় আর নেই। তুই যতই আমাকে অ্যাভয়েড করো না কেন, সারাদিন তো এই ছাদের নিচেই তোমাকে থাকতে হবে। আর ডাইনিং টেবিলে যেভাবে আমার হাত থেকে হাত ছাড়িয়ে পালিয়ে আসতে চাইছিলে, সেটার শাস্তি তো তোমাকে পেতেই হবে বেবি। আমি তোমার কোনো পজিটিভ খেলার অংশ হব না। তুমি একটা ব্ল্যাকমেইলার। ফ্যামিলির সামনে বাধ্য হয়ে অভিনয় করছি, তার মানে এই নয় যে তুমি আমার সাথে জোর করে রোম্যান্স করবে। আমার পথ ছাড়ো। জোর তো আমি আরো অনেক কিছুতেই করব তিশা, শুধু একটু অপেক্ষা করো। তুমি যতই আমার কাছ থেকে দূরে সরে থাকতে চাও না কেন, আমার চোখের পলক তোমার উপর থেকে একবারের জন্যও সরবে না। এখন নিজের রুমে চলো, কারণ তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। স্বাধীন তিশাকে আর এক মুহূর্ত সময় না দিয়ে তার হাত শক্ত করে ধরে সোজা মাস্টার বেডরুমে নিয়ে এলো এবং ভেতর থেকে দরজাটা লক করে দিল। রুমের ভেতর ঢোকার পর তিশার সমস্ত রাগ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে বিছানার উপর রাখা একটা কুশন সজোরে ছুঁড়ে মারল রুমের দেয়ালে। তুমি সব সীমানা ছাড়িয়ে গেছো স্বাধীন। কেন করছো এমন? সাগর তোমাকে বিশ্বাস করত, আর তুমি তার হবু বউকে এইভাবে ছিনিয়ে নিয়ে এলে। এই টক্সিক অবসেশনকে তুমি ভালোবাসা বলো? এটা মানসিক রোগ। রোগ বা যাই বলো তিশা, এই পৃথিবীতে যা আমি একবার চেয়েছি সেটা যে কোনো মূল্যে আমার চাই। সাগর আমার ভাই ঠিকই, কিন্তু তোমার মতো একজন মানুষকে সে কোনোদিন মূল্য বুঝতে পারতো না। সে তোমাকে শুধু একটা অবজেক্ট হিসেবে দেখতো, আর আমি তোমাকে আমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে রেখেছি। পার্থক্যটা এখানেই। এখন থেকে এই রুমের সত্য হলো তুমি আমার স্ত্রী, এবং তোমাকে এই বাস্তবতা মেনে নিয়েই বাঁচতে হবে। তিশা আর কোনো কথার উত্তর দিল না। সে বিছানার এক কোণে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে শুরু করলো। তার চোখের জল গড়িয়ে পড়তে লাগলো বেনারসি শাড়ির আঁচলে। স্বাধীন কিছুক্ষণ নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, তারপর নিজের জ্যাকেটটা সোফায় রেখে রুমের বারান্দার দিকে চলে গেল। বাইরে তখন দুপুরের চড়া রোদ, কিন্তু ঘরের ভেতরের এই ঠান্ডা মানসিক যুদ্ধ যেন থামার কোনো নামই নিচ্ছে না। বিকাল গড়িয়ে বিকেল শেষের আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন নিচতলায় আবার একটা নতুন উত্তেজনার সৃষ্টি হলো। তিশার ছোট একটা ফুফাতো বোন মিম তার এক বন্ধু বাড়িতে এসে হাজির। তারা এসেছে নবদম্পতিকে দেখতে এবং তিশার সাথে দেখা করতে। ড্রয়িং রুমে যখন তারা বসলো, তখন বাধ্য হয়েই তিশাকে নিচে নেমে আসতে হলো। সিঁড়ি দিয়ে নামার সময় স্বাধীন ঠিক তার পাশেই নামছিল। সবার সামনে একটা পারফেক্ট হ্যাপি কাপল ইমেজ বজায় রাখার জন্য স্বাধীন এক হাত আলগোছে তিশার কোমর জড়িয়ে ধরলো। তিশা ভেতরে ভেতরে শিউরে উঠলেও মুখে এক চিলতে মিষ্টি হাসি বজায় রাখলো, যাতে মেহমানরা বিন্দুমাত্র সন্দেহ না করে। আপু, তোমাদের জুড়িটা না জাস্ট দারুণ লাগছে। মানে বিশ্বাসই হচ্ছে না ফাইনালি সাগর ভাইয়ের দলে স্বাধীনের সাথে তোমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। তোরা তো একদম পারফেক্ট কাপল। জানি না কপালে কি লিখেছে, এই বিয়ে নিয়ে বাড়িতে যা ঝড় বয়ে গেল, আল্লাহই জানে এর শেষ কোথায়। আসলে সবকিছু এত দ্রুত হয়েছে যে আমরা নিজেরাও ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি। গুছিয়ে নেওয়ার সব দায়িত্ব তো আমার তিশা। ও একটু বেশি আবেগপ্রবণ তো, তাই মাঝে মধ্যে একটু মন খারাপ করে, তবে ও পুরোপুরি আমার। মেহমানদের সামনে স্বাধীনের এই অতিরিক্ত পজিটিভ আচরণ দেখে তিশার গাল লাল হয়ে গেল, তবে সেটা লজ্জায় নয়, চরম ক্ষোভে ও অপমানে। সেই সুযোগ পেতেই ড্রয়িং রুম থেকে উঠে কিচেনের দিকে চলে গেল পানি খাওয়ার বাহানায়, কিন্তু 1 মিনিটও কাটেনি।
স্বাধীন পেছনে পেছনে কিচেনে এসে হাজির হলো। কিচেনের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে সে তিশাকে সোজা কিচেন কাউন্টারের সাথে চেপে ধরলো। কিচেনের নরম আলোয় দুজনে দূরত্ব তখন মাত্র কয়েক ইঞ্চি। তুমি কি পাগল হয়ে গেছো স্বাধীন? এইভাবে সবার সামনে থেকে ড্রয়িং রুম ছেড়ে এখানে চলে এলে কি ভাববে সবাই? দরজা খোলো বলছি। সবার সামনে অভিনয় করার কাজটা তো আমি খুব ভালোভাবেই সামলাচ্ছি, তাই না? তাহলে একটু আসল রোমান্স কি এখানে হতে পারে না? মিসেস স্বাধীন, কাল থেকে যেভাবে তুমি আমাকে এড়িয়ে চলছো তাতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুমি যতই দূরে পালাতে চাও না কেন, আমার কাছ থেকে তোমার পালানোর কোনো রাস্তা নেই। আমি তোমাকে ঘৃণা করি স্বাধীন। এই জোর করে পাওয়া ভালোবাসা বা অধিকারের কোনো মূল্য আমার কাছে নেই। তুমি আমাকে ফিজিক্যালি বা পেপারে আটকে রাখতে পারলেও কোনোদিন আমার মন জয় করতে পারবে না। মন জয় করার পথ তো মাত্র শুরু হলো তিশা। জোর করে হোক বা ব্ল্যাকমেইল করে, তুমি এখন আমার ঘরে, আমার বিছানায় এবং আমার নামের সাথে যুক্ত। বাকি যা সময় আছে সব কিছু ঠিক করে দেবে। এখন চলো, গেস্টরা ড্রয়িং রুমে অপেক্ষা করছে। স্বাধীন এক হাতে তিশার হাত শক্ত করে ধরে আবার ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে তিশা শুধু ছটফট করতে লাগলো, কিন্তু তার চোখের কোণের সেই আগুন স্পষ্ট বলে দিচ্ছিল যে এই যুদ্ধের শেষ দেখতে এখনো অনেক পথ বাকি। মেহমানরা বিদায় নেওয়ার পর বাড়িটা পুরোপুরি থমথমে, কিন্তু এই পিনড্রপ সাইলেন্সের নিচে লুকিয়ে আছে এক ভারী ও শ্বাসরুদ্ধকর আবহ। দোতলার মাস্টার বেডরুমের ভেতরটা ডিম লাইটের নরম আলোয় মোড়ানো হলেও সেখানকার পরিবেশটা ছিল একদম অন্যরকম। তিশা তখনও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের চুলগুলো ঠিক করছে। মনের মধ্যে তখন একটাই চিন্তা, কিভাবে এই অদ্ভুত খাঁচা থেকে সে নিজেকে মুক্ত করবে। ঠিক তখনই কোনো আওয়াজ ছাড়াই রুমের দরজাটা ভেতর থেকে লক হয়ে গেল। তিশা চমকে আয়নায় তাকিয়ে দেখলো স্বাধীন পেছন থেকে এসে তার ঠিক ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে। তার চোখের সেই চাহনি যে কোনো মানুষকে শিউরে দেওয়ার জন্য যথেষ্ট। এখনো কি তোমার মাথায় ওই পালানোর প্ল্যানিং ঘুরছে তিশা? তাহলে এই রাতে আর কেন এই দেয়াল তৈরি করে রাখছো? তোমার এই জোরাজুরি আর সহ্য হয় না স্বাধীন। সারাদিন সবার সামনে ওই অভিনয় করা আর এক হতেই নিজের ক্ষমতা দেখানো বন্ধ করো। আমি তোমার ওয়াইফ হতে পারি, কিন্তু তোমার এই ইচ্ছের কাছে আমি সারেন্ডার করব না। দূরে যাও বলছি। কে তোমাকে সারেন্ডার করতে বলেছে তিশা? জোর করে আদায় করে নেওয়ার মধ্যেও একটা আলাদা নেশা আছে, যেটা তুমি এখনো বোঝোনি। স্বাধীন তিশাকে আর একটাও কথা বলার সুযোগ দিল না। এক ঝটকায় সে তিশার হাত দুটো নিজের মুঠোয় বন্দি করে তাকে সোজা বিছানার দিকে টেনে নিয়ে গেল। তিশা নিজেকে ছাড়ানোর জন্য সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল, কিন্তু স্বাধীনের লোহার মতো শক্ত গ্রিপের কাছে তার সেই প্রতিরোধ পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। সে তিশাকে বিছানার উপর নরম গাদায় নামিয়ে দিয়ে তার উপরে ঝুঁকে পড়ল। দুজনের মুখের দূরত্ব তখন মাত্র কয়েক ইঞ্চি। রুমের ওই নিস্তব্ধতার মধ্যে তিশার দ্রুত নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। তিশা আক্রোশে মুখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু স্বাধীন তার এক হাত দিয়ে তিশার চুলগুলো মুঠোয় ধরে তার মুখটা জোর করে নিজের দিকে ফিরিয়ে আনলো। তারপর আর কোনো কথা না বলে তিশার ঠোঁটের উপর নিজের ঠোঁট নামিয়ে দিল। সেই গভীর ও তীব্র চুম্বনে তিশার সমস্ত প্রতিবাদ যেন নিমিষেই রুদ্ধ হয়ে গেল। সে স্বাধীনের শার্টের কলার খামচে ধরে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু স্বাধীন এক মুহূর্তের জন্য তার গ্রিপ ঢিল করলো না, বরং তার অন্য হাতটা তিশার শাড়ির ভাঁজ পেরিয়ে কোমর জড়িয়ে আরো কাছে টেনে নিল। ঘরের নরম আলোয় তিশার মুখের উপর ঝুঁকে থাকা স্বাধীনের চওড়া বুক আর তাদের এই দম বন্ধ করা শারীরিক সান্নিধ্য রুমের বাতাসকে আরো ভারী করে তুলল। তিশার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে বালিশে হারিয়ে গেল, আর সেই ভেজা চোখের সামনেই স্বাধীন তার সমস্ত জেদ আর অধিকার দিয়ে তিশাকে নিজের করে নেওয়ার খেলায় মেতে উঠল। সকালের মিষ্টি রোদের বদলে আজকের আকাশটা শুরু থেকেই ভারী মেঘে ঢাকা। গত কয়েকদিনের টানা মানসিক চাপ, নিচতলার থমথমে পরিবেশ আর দোতলার ভেতরে দম বন্ধ করার লড়াইয়ের পর বাড়ির আবহাওয়া এখন পুরোপুরি থমথমে। ড্রয়িং রুমে বসে আছেন স্বাধীনের বাবা আর বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত কাজের লোক রফিক চাচা। টেবিলে চা জুড়িয়ে গেলেও কারোর মুখে কোনো কথা নেই। সাগরের রুমের দরজাটা আজও ভেতর থেকে লক করা। সে গত 3 দিন ধরে খাবার ছাড়া প্রায় অনশনে আছে। এই চরম পারিবারিক সংকটের মাঝে আজ হঠাৎ করে বাড়িতে এসে হাজির হলো স্বাধীনের ছোট ফুপু রাবেয়া বেগম এবং তার সাথে তার মেয়ে প্রিয়া। নতুন বউকে দেখতে আসার নাম করে তাদের এই হুট করে চলে আসাটা পুরো বাড়িতে একটা নতুন মোড় এনে দিল। রাবেয়া বেগম ড্রয়িং রুমের সোফায় বসেই গম্ভীর গলায় চারপাশটা একবার দেখে নিলেন।
তার চোখে মুখে একটা সন্দেহ আর বিরক্তির ছাপ স্পষ্ট। তিনি তখন বাধ্য হয়ে রান্নাঘর থেকে চা ও নাস্তার ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। তার পরনে হালকা সুতির একটা শাড়ি, চুলগুলো পরিপাটি করে বাঁধা, কিন্তু চোখের নিচে জমে থাকা কালচে দাগ আর ক্লান্তি লুকোনোর উপায় নেই। সে ট্রেটা টেবিলটার উপর রাখতেই রাবেয়া বেগম তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালেন। কিরে তিশা, মুখে ওই হাসির লেশ মাত্র নেই কেন? নতুন বইয়ের তো মুখ উজ্জ্বল থাকার কথা, আর তোকে দেখে মনে হচ্ছে জেলখানার কয়েদি। আর সাগর কোথায়? শুনলাম ও নাকি ঘর থেকে বের হচ্ছেই না। স্বাধীন কোথায় গেল? ঘরের এই অবস্থা, আর তোরা দিব্যি নাটক করে বেড়াচ্ছিস। ফুফু, আপনি ভুল দেখছেন। আসলে শরীরটা একটু খারাপ তো, তাই এমন লাগছে। সাগর ভাইও হয়তো ঠিক হয়ে যাবে। আপনি বসুন, আমি চা দিচ্ছি। বাহ আপু, কি দারুণ কায়দাটাই না করলে বলো তো। বড় ভাইয়ের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার পর হুট করে ছোট ভাইকে বিয়ে করে ফেললে মানুষ তো ঠিকই বলবে যে এর পেছনে বড় কোনো চাল বা রহস্য আছে, নাকি বলো মা? চাল তো বটেই, সমাজের মানুষ কি আর অন্ধরে প্রিয়া? বড় ভাইয়ের হবু বউকে ছোট ভাই জোর করে নিজের ঘরে তুলে আনবে, এটা কোন সভ্য সমাজে হয়? স্বাধীন কোথায়? তাকে ডাকো তো দেখি, নিজের কীর্তিগুলোর জবাব তাকেই দিতে হবে। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে স্বাধীন পকেট থেকে হাত বের করে রাবেয়া বেগমকে লক্ষ্য করে একটা ঠান্ডা অথচ ধারালো হাসি দিল। তার পরনে একটা ব্ল্যাক টি শার্ট আর ফর্মাল প্যান্ট। তার এই নির্বিকার এবং আত্মবিশ্বাসী রূপ দেখে রাবেয়া বেগম আরো বেশি তেতে উঠলেন। স্বাধীন সোজা তার মায়ের পাশে এসে দাঁড়ালো এবং খুব স্বাভাবিক ভঙ্গিতে একটা কাপ তুলে নিল। ফুপু, এত সকালেই এত হাই ভোল্টেজ রাগ দেখাচ্ছেন কেন? আর চাল বা রহস্যের কথা যা বলছেন সেটা একটু বড় বেশি পলিটিক্যাল শোনায়। যা হয়েছে পরিবারের সম্মানের কথা ভেবেই হয়েছে। তিশা এখন আমার স্ত্রী, এই ঘরের প্রধান বউ। এর বাইরে কে কি ভাবলো তাতে আমার বিন্দু মাত্র যায় আসে না। ভাইয়া, তোমার এই ওভার কনফিডেন্স একদিন তোমাকে ডুবাবে। সাগর ভাইয়ের জীবনটা এভাবে বরবাদ করে দিলে আর তুমি বলছো কি নাচু? ভেতরে ভেতরে নিশ্চয়ই কোনো মারাত্মক খেলা চলছে, যেটা আমরা কেউ জানি না। তিশা আপু তো ভয় একটা কথাও বলছে না। প্রিয়া, অন্যের ঘরে ব্যক্তিগত বিষয় নিয়ে এত মাথা না ঘামালেও পারো। যা হয়েছে আমাদের নিজেদের সিদ্ধান্তেই হয়েছে। এর মধ্যে নতুন কোনো রহস্য খোঁজার কোনো দরকার নেই। তিশার এই কথা শুনে স্বাধীন এক পলক তার দিকে তাকালো। তিশার চোখে সেই জমাট বাঁধা ঘৃণা এবং বরফ শীতল চাহনি স্বাধীন খুব ভালোভাবেই লক্ষ্য করলো। কিন্তু সেই ঘৃণা তার মধ্যে বিন্দুমাত্র অস্বস্তি তৈরি করার বদলে উল্টো এক অদ্ভুত রোম্যান্স জাগালো। রাবেয়া বেগম আর প্রিয়া যতই এই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলুক না কেন, স্বাধীন তাদের মুখের উপর সাফ সাফ জানিয়ে দিল যে এই বিষয়ে আর কোনো কথা সে বরদাস্ত করবে না। বাধ্য হয়ে রাবেয়া বেগম চা শেষ করে গুমট মুখে সোফায় বসে রইলেন। কিন্তু ঘরের ভেতরের বাতাসটা আরো বেশি ভারী হয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল নামতেই বাইরের আকাশ আরো বেশি অন্ধকার হয়ে এলো। ঝুম বৃষ্টি শুরু হলো টাপুরের টুপুর শব্দে। নিচতলার সবাই যখন যার যার রুমে ব্যস্ত, তখন তিশা একা দোতলার বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরে বৃষ্টির দিকে তাকিয়েছিল। তার মনের মধ্যে স্বাধীনের প্রতি ঘৃণা দিন দিন পাহাড় সম হয়ে উঠছে। সে ভাবছে কিভাবে এই মানুষটা তার পুরো জীবনটাকে একটা অন্ধকার সুড়ঙ্গে আটকে দিয়েছে। ঠিক তখনই কোনো শব্দ না করে স্বাধীন বারান্দায় এসে হাজির হলো। সে পিছন থেকে এসে তিশার ভেজা চুলগুলোর একটা রেশমি লক নিজের আঙ্গুলে পেঁচিয়ে ধরলো। তিশা সাথে সাথে ছিটকে ধরে সরে দাঁড়াতে চাইলো, কিন্তু স্বাধীন তার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরো কাছে টেনে নিল। বৃষ্টির শব্দ ছাপিয়ে স্বাধীনের গলাটা একদম ফিসফিসে কিন্তু জোরালো শোনালো। কি ভাবছো তিশা? ওই ফুপু আর প্রিয়ার কথা শুনে কি মনে হচ্ছে তোমার? এই খাঁচা থেকে কেউ তোমাকে উদ্ধার করতে আসবে? ভুল ভাবছো। এই বাড়ি তো দূরের কথা, এই পৃথিবীর কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তোমার এই চোখের ঘৃণা আমি খুব ভালো মতো দেখতে পাচ্ছি, কিন্তু বিশ্বাস করো এই ঘৃণাটাই আমার কাছে সবচেয়ে সুন্দর নেশা। ইউ আর আ ডেমন। স্বাধীন, তোমার প্রতি আমার এই ঘৃণা কোনোদিন ভালোবাসায় বদলাবে না, বরং এটা একটা বিষের মতো কাজ করবে। একদিন তোমার এই অহংকার চূর্ণ হয়ে যাবে। সেদিন তুমি বুঝবে জোর করে কাউকে বন্দি করার পরিণতি কি হয়। পরিণতি যাই হোক না কেন, সেই ডেঞ্জারাস জার্নিটা আমি তোমার সাথেই উপভোগ করতে চাই। আজ রাতে মেহমানরা সবাই ঘুমানোর পর আমাদের আসল হিসাবটা হবে তিশা। বি রেডি ফর দ্যাট। স্বাধীনের সেই নির্মম ও থ্রিলিং কথাগুলো তিশার সমস্ত অস্তিত্বকে কাঁপিয়ে দিল। বাইরের বৃষ্টির তোড় তখন আরো বেড়ে গেছে। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে
পুরো বাড়িটা একটা ভৌতিক নিস্তব্ধতায় ডুবে গেল। নিচতলার ড্রয়িং রুমের একটা মাত্র ডিম লাইট জ্বলছে, আর দোতলার মাস্টার বেডরুমের ভেতর তখন চলছে এক চরম মানসিক এবং শারীরিক লড়াইয়ের প্রস্তুতি। ফুফু, রাবেয়া বেগম এবং প্রিয়া চলে যাওয়ার পরও বাড়ির বাতাস ভারী হয়েছিল। সাগর তার রুমের দরজা এখনো খুলেনি, আর ওদিকে স্বাধীন ও তিশার সম্পর্কের বরফ গলার কোনো নামই নিচ্ছে না। তিশা ড্রেসিং টেবিলের সামনে পাথরের মতো বসে আছে, তার বুকের ভেতর ক্ষোভের দাবানল জ্বলছে। ঠিক তখনই কোনো শব্দ না করে স্বাধীন দরজাটা ভেতর থেকে লক করে সোজা তার পেছনে এসে দাঁড়ালো। আয়নার মধ্যে দুজনের চোখাচোখি হতেই স্বাধীন এক ঠান্ডা অথচ মোহময় হাসি দিল। মেহমানরা তো চলে গেছে তিশা, এখন আর ফ্যামিলির সামনে ওই হাসি মুখে অভিনয় করার কোনো দরকার নেই। সারাদিন ধরে তোমার চোখের ওই আগুনে আমি তিলে তিলে পড়ছি। এবার বলো, তোমার এই জমে থাকা ঘৃণা আর রাগটা ঠিক কত দূর নিয়ে যেতে চাও? ঘৃণা আমার কোনোদিন কমবে না স্বাধীন। তুমি ভাবছো জোর করে এই ঘরে আটকে রেখেছো বলে আমি তোমার কাছে হার মেনে নেব? তোমার এই মানসিক অসুস্থতা আর পজিটিভনেস দেখে আমার কেবল বমি আসে। তুমি একটা চিপ ব্ল্যাকমেইলার ছাড়া আর কিচ্ছু না। চিপ ব্ল্যাকমেইলার বলো বা যাই বলো, এই খেলায় আমি উইনার। তিশা, তুমি যতই আমাকে হেট করো না কেন, এই চার দেওয়ালের ভেতর তোমার অস্তিত্বের প্রতিটি ফ্রেমে শুধু আমার নাম লেখা। সারাদিন ওই ফুপু আর প্রিয়ার সামনে আমাকে ইমপ্রেস করার জন্য মুখে পজিটিভ ভাব রাখলেও আমি খুব ভালো করেই জানি তোমার ভেতরটা কেমন করে ছারখার হয়ে যাচ্ছে। বাট আই ডোন্ট কেয়ার। তুমি আমার ওয়াইফ এবং আজকের রাতটা আমাদের দুজনের হিসাব নিকাশের আসল রাত। তোমার সাথে কোনো হিসেব বা কথা বলতে আমার রুচিতে বাধে। ফ্যামিলির প্রেস্টিজ আর আমার মার ভালোর কথা ভেবে আমি সেদিন বাধ্য হয়েছিলাম। তার মানে এই না যে সারা জীবন তোমার এই টক্সিক জোর জবরদস্তি আমি সহ্য করে যাব। আমাকে এক্ষুনি এই রুম থেকে বের হতে দাও। রুম থেকে বের হওয়ার রাস্তা একটাই তিশা, সেটা আমার বাহুডরে ভেদ করে। তুমি কি সত্যিই ভেবেছিলে ওই ফুপুর কথায় আমি কেয়ার করব? প্রিয়া এসে যতই উস্কানি দিক না কেন, এই বাড়ির কেউ সাহস পাবে না আমাদের এই রিলেশন নিয়ে একটাও প্রশ্ন তোলার। কারণ আইনগতভাবে এবং সামাজিকভাবে তুমি এখন আমার। আর তোমার এই রাগটাকে ঠান্ডা করার ওষুধ আমার খুব ভালো করেই জানা আছে। স্বাধীন তিশাকে আর এক মুহূর্ত সময় দিল না। সে এক লাফে তিশার আরো কাছে এগিয়ে এলো। তিশা পিছু হটে দেয়ালে গিয়ে ঠেকলো, কিন্তু পালানোর আর কোনো রাস্তা খোলা ছিল না। স্বাধীন তার দুই হাত দিয়ে তিশার দুপাশ আটকে দেয়ালের সাথে তাকে বন্দি করে ফেললো। দুজনের দূরত্ব এতটাই কমে এলো যে তিশার দ্রুত ছন্দে চলা নিঃশ্বাস স্বাধীনের শার্টের বুক পকেটে এসে ধাক্কা খাচ্ছিল। তিশা নিজের সমস্ত শক্তি দিয়ে স্বাধীনের বুক ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু স্বাধীনের শরীরে লোহার মতো শক্ত পেশির কাছে তার সেই ধাক্কা কোনো কাজেই এলো না। তোমার এই বাড়াবাড়ি এবার লিমিট ক্রস করছে স্বাধীন। আমি বলছি সরে দাঁড়াও। গায়ে হাত তোলার চেষ্টা করলে ফল ভালো হবে না। ফল কি হবে সেটা আমি পরে দেখে নেব তিশা, কিন্তু এখন এই ক্লোজনেসটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ তোমার নেই। সারাদিন সবার সামনে যেভাবে আমাকে ইগনোর করে চলছো, সেটার প্রতিশোধ তো আমাকে নিতেই হবে, তাই না? নাকি তুমি চাও আমি এখনই গিয়ে সাগরকে ডেকে সব সত্যিটা বলে দেই যে ওর হবু বউকে আমি কিভাবে নিজের করে নিয়েছি? ডোন্ট ডেয়ার টু টেক হিজ নেম। সাগরকে তুমি অলরেডি ধ্বংস করে দিয়েছো। তার বিশ্বাসের পিঠে ছুরি মেরে এখন আবার তার নামেই আমাকে ব্ল্যাকমেল করছো। ইউ আর আ মনস্টার। তোমার কোনো ইমোশন নেই। ইমোশন আমার শুধু একজনের জন্যই আছে তিশা, আর সেটা হলো তুমি। সাগর আমাকে বিশ্বাস করতো বলেই সে বুঝতে পারিনি যে তার ছায়ার চেয়েও বড় হয়ে আমি তোমাকে চেয়েছি। তুমি যদি মনে করো সাগরের কথা বলে আমাকে গিল্ট ফিল করাতে পারবে, তাহলে ভুল করছো। সাগর এই পজিশনে কোনোদিনই তোমাকে হ্যান্ডেল করতে পারতো না। তুমি জাস্ট একটা ডেকোরেশনের ফুল হয়ে থাকতে তার লাইফে, আর আমি তোমাকে আমার জীবনের রিয়েল ফায়ার বানিয়ে রেখেছি। স্বাধীন আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের মুখটা তিশার মুখের আরো কাছে নামিয়ে আনলো। তিশা আক্রোশে মুখ ঘুরিয়ে নিতে চাইলো, কিন্তু স্বাধীন এক হাতে তিশার চুলগুলো মুঠোয় শক্ত করে ধরে তার মুখটা সোজা ধরে ফেললো। তারপর আর কোনো দ্বিধা না করে সে তিশার ঠোঁটের উপর নিজের ঠোঁট নামিয়ে নিল। সেই তীব্র ও জবরদস্ত চুম্বনে তিশার সমস্ত প্রতিবাদ যেন নিমিষেই রুদ্ধ হয়ে গেল। সে স্বাধীনের শার্টের কলার খামচে ধরে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু স্বাধীন তার গ্রেপ এক চুলও ঢিল করলো না, বরং তার অন্য হাতটা তিশার কোমরের নরম খাঁজে
আরো গভীরে গিয়ে তাকে নিজের শরীরের সাথে একদম সেটে ধরলো। রুমের সেই ডিম লাইটের আলোয় দুজনের ছায়া দেওয়ালে কাঁপছিল। তিশার চোখের কোণ থেকে এক ফোঁটা গরম জল গড়িয়ে স্বাধীনের হাতের উপরে এসে পড়ল, কিন্তু সেই জলও স্বাধীনের পজিটিভ নেশাকে আটকাতে পারল না। এই অশ্রু বা এই ঘৃণা কোনোটারই দাম নেই আমার কাছে দিশা। তুমি কাঁদলেও তুমি আমার, রাগ করলেও তুমি আমার। আজ রাতের এই ডার্ক এবং ইন্টেন্স রিয়ালিটিটাই আমাদের আসল ভবিষ্যৎ। এখন বলো, এই রোমান্সটা কি তুমি নিজে থেকে অ্যাকসেপ্ট করবে, নাকি আমাকে আরও একটু বেশি নিষ্ঠুর হতে হবে? তুমি যতই নিষ্ঠুর হও না কেন স্বাধীন, আমার মন তুমি কোনোদিন জয় করতে পারবে না। আমার এই শরীরটাকে হয়তো জোর করে আটকে রাখতে পারবে, কিন্তু আমার আত্মা বা আমার ভালোবাসার এক ফোঁটাও তুমি পাবে না। আই উইল নেভার বি ইয়োর্স ফ্রম হার্ট। হার্টের কথা কে বলেছে দিশা? আমার পজিটিভটুকুই যথেষ্ট। তোমার মন জয় করার কোনো ইচ্ছে আমার নেই, কারণ তোমাকে পুরোটা গ্রাস করে নেওয়ার নেশাই আমার আসল ড্রাইভ। চলো বিছানায় এসো। আজকের এই রাতের শেষ পর্যন্ত আমাদের এই যুদ্ধের কোনো সমাপ্তি নেই। স্বাধীন তিশার আর কোনো কথা শোনার সুযোগ দিল না। সে তিশাকে কোলে তুলে সোজা বড় বিছানার মাঝখানে নামিয়ে দিল। রুমের বাইরের করিডোরে তখন ঘুটঘুটে অন্ধকার, আর নিচের তলার কোনো এক পুরনো ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। তিশা আর আগের মতো শুধু কোনায় দাঁড়িয়ে চোখের জল ফেলবে না বা নিঃশব্দে সহ্য করবে না। তার ভেতরে জমে থাকা সমস্ত ক্ষোভ, ঘৃণা আর বিদ্রোহ আজ এক বিশাল বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে। স্বাধীন আত্মবিশ্বাসের সাথে তার দিকে এগিয়ে আসতেই তিশা ঝট করে বিছানা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখের চাউনি আর কাঁপতে থাকা ঠোঁট স্পষ্ট বলে দিচ্ছিল যে এবার আর কোনো মনোসম্মতি বা ছাড় সে দেবে না। স্বাধীন তার চিরপরিচিত সেই ঠান্ডা ও পজিটিভ হাসিটা ফুটিয়ে ঠিক এক হাত দূরে এসে দাঁড়ালো, কিন্তু তার পরের মুহূর্তেই তিশা নিজের সমস্ত শক্তি দিয়ে স্বাধীনের মুখের উপর সরাসরি প্রতিবাদ ছুড়ে দিল। আর একটা পাও যদি তুমি সামনে বাড়াও, স্বাধীন ফল ভালো হবে না। তোমার এই জঘন্য ব্ল্যাকমেল, জোর করে নিজের অধিকার ফলানোর অসুস্থ মানসিকতা আর এই টক্সিক পজিটিভনেস, সব কিছুর একটা শেষ হওয়া দরকার। আমি কোনো পুতুল নই যে তুমি যখন যেইভাবে ইচ্ছে নাচাবে আর আমি চুপচাপ সহ্য করে নেব। পুতুল কে বলল তোমাকে দিশা? তুমি তো আমার এই অন্ধকার দুনিয়ার রানী, আর রানীদের তো একটু রাগী হতে হয়। তোমার এই মুখের আগুনই তো আমার সবচেয়ে বড় নেশা। তুমি যতই প্রতিবাদ করো না কেন, এই চার দেওয়ালের ভেতর আমার কথার বাইরে তোমার যাওয়ার কোনো রাস্তা নেই। রাস্তা আমি নিজেই তৈরি করব। তুমি ভেবেছো আমাকে আইনগতভাবে বা মানসিকভাবে, সামাজিকভাবে এই ঘরে আটকে রেখেছো বলেই আমি তোমার কাছে হেরে গেছি? এটা তোমার সবচেয়ে বড় ভুল। তোমার ছোঁয়া আমার গায়ে লাগলেও আমার ঘৃণা প্রতিটা সেকেন্ডে আরো শক্তিশালী হচ্ছে। তুমি একটা ক্রিমিনাল। সাগরের জীবনটা ধ্বংস করে যে মানুষটা এমন নির্লজ্জের মতো হাসতে পারে, তার সাথে এক ছাদের নিচে থাকাটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। সাগরের নাম আবার মুখে আনছো তিশা? সাগর তোমাকে ভালোবাসতো একটা সাধারণ লৌকিকতায়, আর আমি তোমাকে ধ্বংস করে দিয়েছি ঠিকই, কিন্তু নিজের করে পাওয়ার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছি। তোমার এই ঘৃণার বিষ যতই আমার শরীরে ঢেলে দাও না কেন, দিন শেষে তুমি আমার বিছানাতেই বন্দি। আর এই বন্দি দশাকে তুমি যতই অস্বীকার করো না কেন, আজ রাতের এই মুখোমুখি লড়াইতে আমি তোমাকে 1 ইঞ্চিও ছাড় দেব না। স্বাধীন আর এক মুহূর্ত অপেক্ষা না করে সরাসরি তিশার হাত দুটো চেপে ধরতে গেল, কিন্তু তিশা এবার আর এক পাও পিছালো না। সে এক ঝটকায় নিজের হাতটা সজোরে ছাড়িয়ে নিয়ে সজোরে স্বাধীনের ডান গালে একটা কড়া থাপ্পড় বসিয়ে দিল। রুমের সেই নিস্তব্ধতার মধ্যে থাপ্পড়ের শব্দটা এতটাই জোরালো শোনালো যে স্বাধীন কিছুক্ষণের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার চওড়া গালের এক পাশ লাল হয়ে গেছে। তার চোখের সেই ঠান্ডা ও পজিটিভ দৃষ্টি মুহূর্তের জন্য এক তীব্র ক্ষোভে রূপ নিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তিশার এই চরম বিদ্রোহী আচরণ বা গায়ে হাত তোলার মতো ঔদ্ধত্য দেখে স্বাধীনের রাগ কমার বদলে তার মুখের সেই অবসেসিভ হাসিটা আরো বেশি ভয়ঙ্কর ও ডেঞ্জারাস হয়ে উঠল। ধীরে ধীরে নিজের গাল থেকে হাত সরিয়ে ঠোঁটের কোণে এক চিলতে রক্তিম হাসি এনে, বাহ, গায়ে হাত তোলার হাত তো তোমার বেশ খানিকটাই খুলে গেছে দিশা। সারাদিন ওই নরম স্বভাবের অভিনয় করার পর তোমার আসল রূপটা তাহলে বের হলো। তুমি ভেবেছিলে এই একটা চড় মেরে আমাকে থামিয়ে দেবে? নো বেবি, এই রাগ, এই হিংস্রতা আর এই প্রতিবাদের আগুনই তো আমি দেখতে চেয়েছিলাম। চরেও তোমার এই অসুস্থ মস্তিষ্কের হুঁশ হয়নি সাথী। তুমি একটা সাইকোপ্যাথ। যদি তোমার মনে হয় এই জোর করে করা অত্যাচার আমি মুখ বুজে সহ্য করব, তাহলে তুমি ভুল ভাবছো।
আজ রাতে হয় তুমি আমাকে শেষ করে দেবে, না হয় আমি তোমার এই অহংকার চূর্ণ করে দেব। চূর্ণ তো আমি তোমার এই দেওয়ালটাই করব তিশা। তুমি আমাকে সহ্য করতে পারো না, ফাইন। তাহলে আজ থেকে এই সহ্য না করার প্রতিটা মুহূর্ত আমি তোমার আরো গভীরে প্রবেশ করিয়ে দেব। দেখি তোমার এই রাগ কতক্ষণ টিকে থাকে। স্বাধীন আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে বন্য একটা আক্রোশে তিশার দুটো হাত নিজের লোহার মতো শক্ত মুঠোয় এমনভাবে বন্দি করে ফেলল যে তিশা চাইলেও আর নড়াচড়া করতে পারল না। সে তিশাকে টেনে সোজা বিছানার মাঝখানে ফেলে দিল এবং তার উপর ঝুঁকে পড়ল। তিশা দাঁতে দাঁত চেপে শেষ শক্তি দিয়ে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু স্বাধীনের শরীরের সেই ওজনের কাছে তার সমস্ত প্রতিরোধ আবার ভেঙে পড়তে লাগলো। রুমের ডিম লাইটের আলোয় দুজনে নিঃশ্বাস তখন একাকার হয়ে গেছে। তিশার চোখ দিয়ে তখন আর কোনো কান্না ঝরছে না, তার বদলে সেই চোখে জ্বলছে এক প্রতিশোধের আগুন। স্বাধীন তার এক হাত দিয়ে তিশার চুলগুলো মুঠোয় শক্ত করে ধরে তার মুখটা নিজের ঠিক কাছে টেনে আনলো এবং তার ঠোঁটের উপর নিজের ঠোঁট নামিয়ে দিল। সেই চুম্বনে কোনো রোম্যান্স ছিল না, ছিল এক নির্দয় অধিকার জাহির করার জেদ আর অবসেশনের চরম বিস্ফোরণ। তিশা স্বাধীনের ঠোঁট কামড়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু স্বাধীন এক মুহূর্তের জন্যও তার গ্রিপ ঢিল করলো না। তিশার চোখে জল কিংবা শুধু ভয় লেশ মাত্র নেই, তার বদলে সেখানে জ্বলছে এক অবদ্ধ ও সুতীব্র ঘৃণা। স্বাধীন যখন নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে বিছানার উপর চেপে ধরে জোর করে অধিকার জাহির করার চেষ্টা করছে, তিশা তখন আরেকটুও দমে গেল না। তার পুরো শরীর কাঁপছে আক্রোশে, কিন্তু সেই কাঁপুনি তার ভেতরে এক অপ্রতিরোধ সাহসের জন্ম দিল। সে নিজের সর্বশক্তি দিয়ে স্বাধীনের বুক ঠেলে এক ঝটকায় নিজেকে কিছুটা মুক্ত করে সোজা তার চোখের দিকে তাকিয়ে এক বুক ঘৃণা উগরে দিল। তোমার এই নোংরা জোর জবরদস্তি আর পজিটিভনেসের ভূত আমি আজ তোমার মাথা থেকে চিরতরে নামিয়ে দিব স্বাধীন। তুমি নিজেকে খুব বড় কেউ ভাবছো, তাই না? ভাবছো জোর করে আমার ঠোঁট ছোঁয়ালেই বা আমাকে বাসায় বন্দি করলেই তুমি আমার স্বামী হয়ে গেছো। একটা ক্রিমিনাল, একটা জঘন্য ব্ল্যাকমেইলার ছাড়া তোমার অন্য কোনো পরিচয় নেই। যে মানুষটা নিজের ভাইয়ের সর্বস্ব কেড়ে নিতে এক সেকেন্ডের জন্য দ্বিধা করে না, সে আবার বড় বড় কথা বলে। তোমার এই ছোঁয়া আমার গায়ে লাগলে আমার ঘেন্নায় মরে যেতে ইচ্ছে করে। তোমার ওই ভালোবাসার ভান দেখে আমার কেবল বমি আসে, ঘৃণা হয় তোমার এই অসুস্থ অস্তিত্বের উপর। তিশার মুখ থেকে এই কথাগুলো যখন একে একে তীরের মতো বেরিয়ে আসছে, তখন পুরো ঘরের বাতাস যেন কয়েক ডিগ্রি ঠান্ডা হয়ে গেল। স্বাধীন এতক্ষণ যে এক মত্ত অবসেশন আর অন্ধজেদ নিয়ে তিশাকে গ্রাস করার খেলায় মেতে উঠেছিল, তিশার এই ধারালো ও নির্মম অপমানগুলো তার গায়ে এসে সজোরে ধাক্কা খেল। সে এক মুহূর্তের জন্য থেমে গেল। তিশার উপর ঝুঁকে থাকা তার পেশিবহুল হাত দুটো অসাড় হয়ে ঝুলে পড়ল। স্বাধীন জীবনে কখনো কারোর কাছে এত তীব্র, এত সরাসরি এবং এত নিদারুণ অপমানের মুখোমুখি হয়নি। বিশেষ করে যে মেয়েটিকে সে নিজের সবটুকু দিয়ে পজিটিভ ভাবে আঁকড়ে ধরতে চেয়েছিল, সেই মেয়েটির মুখ থেকে নিজের সম্পর্কে এমন জঘন্য সত্যগুলো শোনার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। তিশা, তুমি কি একবারও ভাবছো না তুমি কার সাথে কথা বলছো? আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি চেয়েছি, আর তুমি আমাকে। তোমার ওই চাওয়ার মধ্যে কোনো ভালোবাসা নেই স্বাধীন, আছে শুধু একটা সাইকোপ্যাথের অসুস্থ মানসিকতা আর অহংকার। সাগর তোমাকে বিশ্বাস করেছিল আর তুমি তার পিঠে ছুরি মেরেছো। তুমি ভাবছো আমি তোমার এই অত্যাচার মুখ বুজে সহ্য করব? কখনো না। তুমি আমাকে ফিজিক্যালি আটকে রাখতে পারবে, কিন্তু আমার এই ঘেন্না কোনোদিন মুছতে পারবে না। তুমি আমার কাছে একটা ঘৃণ্য কীট ছাড়া আর কিছুই না। যাও এবার তোমার ওই জোর করার শখটা মিটিয়ে নাও, দেখো কতটুকু জোর খাটাতে পারো তুমি। তিশার এই শেষ কথাগুলো একটা ধারালো ছুরির মতো সোজা গিয়ে সরাসরি স্বাধীনের বুকের গভীরে গেঁথে বসলো। স্বাধীন এক পা পিছিয়ে দাঁড়ালো। সে তিশার থেকে দূরে সরে এসে ড্রেসিং টেবিলের আয়নার দিকে একবার তাকালো। আয়নায় নিজের প্রতিবিম্বটার দিকে তাকিয়ে তার হঠাৎ করেই মনে হলো, সে সত্যি সত্যি কি তবে একটা দানব হয়ে গেছে? সে কি নিজের জেদের বশে একটা মানুষের জীবন পুরোপুরি ধ্বংস করে দিল? তিশার ছড়ানো সে অগাধ ঘৃণা আর তার চোখে নিজের জন্য নিখাত ধিক্কার স্বাধীনকে ভেতর থেকে ঝাঁঝরা করে দিল। এতদিন সে যেটাকে তার অন্ধ ভালোবাসা বা অবসেশন বলে সান্ত্বনা খুঁজছিল, আজ তিশার মুখে সেই জিনিসটাই একটা নির্দয় অপরাধ হিসেবে প্রতিভাত হলো। তার বুকের ভেতর একটা তীব্র অপরাধবোধ কামড় দিয়ে উঠল। সে জীবনের প্রথমবার অনুভব করলো, সে জোর করে কাউকে নিজের করে পাওয়ার এই খেলায় সে আসলে নিজেই নিজেকে নিঃস্ব করে দিয়েছে। স্বাধীন কোনো কথা না বলে কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর রুমের লাইটটা নিভিয়ে দরজা খুলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বারান্দার অন্ধকারে গিয়ে দাঁড়ালো। তিশা বিছানার এক কোণে হাঁপাতে হাঁপাতে বসে রইল। অন্ধকার বারান্দার চিলতে আলোয়
একা দাঁড়িয়ে আছে স্বাধীন। তিশার বলা শেষ কথাগুলো তখনও তার কানের ভেতরে তুষার ঝড়ের মতো আশ্রে পড়ছে। এতদিন সে নিজের এই জেদ আর জবরদস্তিকে নাম দিয়েছিল গভীর ভালোবাসা, কিন্তু আজ প্রথমবার তার মনে হলো সে যা করেছে তা কোনো রোম্যান্স নয়, বরং একটা মানুষের জীবনে তৈরি করা সর্বনাশা এক নরক। রুমের ভেতরে তখনও তিশার দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। স্বাধীন আর ভেতরে ফিরে যাওয়ার সাহস পেল না। সে চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পুরো বাড়িটা তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সাগরের রুমের বন্ধ দরজার সামনে এসে স্বাধীন কিছুক্ষণ থেমে গেল। ভেতর থেকে কোনো টু শব্দ নেই। ভাইটার বুক ভেঙে সে নিজের খুশিতে ঘর সাজিয়েছিল। আজ সেই জয়ের আনন্দটাকে একটা মস্ত বড় অপরাধ বলে মনে হচ্ছে। এদিকে দোতলার বেডরুমে একা বসে তিশার ভেতরের ঝড় তখনও থামেনি। সে বিছানার এক কোণে হাঁটুতে মুখ গুজে বসে রইল। চোখের জল আর গলে পড়া নেই, আছে শুধু এক ঠান্ডা জেদ। সে বুঝে গেছে এই মানুষটাকে দুর্বল করার একটাই অস্ত্র, তার এই অহংকার পুরোপুরি চূর্ণ করে দেওয়া। কিছুক্ষণ পর স্বাধীন যখন সন্তর্পণে দরজা খুলে আবার ঘরে ফিরে এলো, তখন রুমে পিন ড্রপ সাইলেন্স। স্বাধীন লাইট অন না করে অন্ধকারের মধ্যে এসে তিশার সামনে দাঁড়ালো। তার গলার স্বর আগের মতো চড়া বা জোরালো নয়, বরং অদ্ভুত এক ক্লান্তিতে ভেঙে আসছে। তুমি ঠিক বলেছ তিশা, আমি একটা সাইকোপ্যাথ। সাগরকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে আমি যা করেছি সেটা কোনোদিন ক্ষমা করার মতো নয়। তুমি আমাকে ঘৃণা করছো কারণ আমি এই ঘৃণাটার যোগ্য। কিন্তু একটা কথা আজ পরিষ্কার করে দিতে চাই, আজ থেকে তোমার উপর আর কোনো জবরদস্তি করব না। এই ঘরের দরজা খোলা রইল, তুমি যদি চাও এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো, আমি তোমাকে আটকে রাখবো না। এখন সাধু শাস্তি এসেছো স্বাধীন? কাল রাতে যখন জোর করে আমাকে এই ঘরে বন্দি করেছিলে তখন এই বিবেক কোথায় ছিল? এখন মায়া দেখাচ্ছ কেন? ফ্যামিলির সামনে নাটক করেছো, আমাকে ব্ল্যাকমেল করেছো, আর এখন বলছো চলে যেতে। তুমি কি ভেবেছো তোমার এই অভিনয় দেখে আমি গলে যাব? নেভার। তোমার এই ঘরের এক পা বাইরেও আমি যাব না, আমি এখানেই থাকবো। তোমার চোখের সামনে থেকে তোমার এই অপরাধের সাক্ষী হয়ে বেঁচে থাকবো। তুমি চেয়েছিলে না আমাকে নিজের করে পেতে? নাও, এখন এই নরকুণ্ডে আমার ছায়া দেখে প্রতিদিন তিলে তিলে মরো। আমি জাস্ট চেয়েছিলাম তোমার মন জয় করতে তিশা, ভেবেছিলাম সময় সব ঠিক করে দেবে, কিন্তু আজ বুঝলাম জোর করে কখনো মন পাওয়া যায় না। তুমি আমাকে যতই শাস্তি দিতে চাও দাও, আমি মাথা পেতে নেব। এই ঘরের মেঝেতে বা সোফায় আমি ঘুমাবো। তোমার ব্যক্তিগত স্বাধীনতায় আমি আর কখনো হস্তক্ষেপ করব না। শুধু এই বাড়ি ছেড়ে চলে যেও না। সবার সামনে ওই অভিনয়টুকু চালিয়ে যাওয়ার অনুরোধ আমি করব না, কারণ তোমার এই ঘৃণা দেখতে দেখতেই না হয় আমার বাকি জীবনটা কেটে যাবে। তোমার এই অনুতাপ বা গিল্ট ট্রিপ আমার উপর কাজ করবে না স্বাধীন। তুমি অপরাধী এবং অপরাধীর কোনো ক্ষমা নেই। তুমি ভেবেছো নিজে থেকে দূরত্ব বজায় রাখলেই তোমার পাপাংশ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? ভুল। সাগর আজ নিজের রুমের ভেতরে তিলে তিলে মরছে, আর আমি এই চার দেওয়ালের ভেতর তোমার প্রতি ঘৃণা পুষে রাখছি। আমাদের এই সম্পর্কের পরিণতি চিরকাল এমনই একটা ধ্বংসস্তূপ থাকবে। কখনো আশা করো না যে আমি তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব। আমি কোনো আশাই আর করছি না তিশা, তোমার এই ঘৃণাটাই এখন আমার প্রাপ্য শাস্তি। গত কয়েকদিন ধরে আমি যা করেছি তার খেসারত আমাকে দিতেই হবে। ডাইনিং টেবিলে বা ফ্যামিলির অন্য সবার সামনে যদি তুমি মুখ খুলতে চাও, আজই সব সত্যি বলে দিতে পারো, আমি আর কোনো বাধা দেব না। সাগর যদি আমাকে মারতেও চায়, আমি এক ফোঁটাও প্রতিরোধ করব না। তুমি কি চাও আমি এখনই সবাইকে ডেকে সব বলে দেই? এক্ষুনি সত্যিটা বলে দিয়ে তুমি খুব সহজে মুক্তি পেতে চাও, তাই না স্বাধীন? ফ্যামিলির চোখে নিজেকে হিরো বানিয়ে বলবে যে তুমি সব স্বীকার করে নিয়েছো? নো ওয়ে, অত সহজে তোমাকে আমি ছাড়বো না। সবাই জানবে তুমি একজন নিখুঁত প্রতারক। আমি এই সংসারে এমনভাবে অভিনয় করে বেঁচে থাকবো যেখানে তোমার এই অপরাধের বোঝা প্রতিটা মুহূর্তে তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাবে। তুমি যেমন আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছো, আমি তোমার প্রতিটা নিঃশ্বাসকে একটা জীবন্ত শাস্তি বানিয়ে দেব। ঠিক আছে, তোমার এই শাস্তি আমার মাথা পেতে নেওয়ার একমাত্র পথ। আজ থেকে এই রুমে তুমি স্বাধীন, আর আমি শুধু একজন ছায়া হয়ে বেঁচে থাকবো। তোমার কোনো জিনিসে বা সিদ্ধান্তে আমি আর কখনো হাত দেব না। তুমি যেভাবে থাকতে চাও সেভাবে থেকো। স্বাধীন আর একটাও কথা না বাড়িয়ে নিঃশব্দে বিছানা থেকে দূরে সরে গিয়ে সোফার উপর নিজের শরীর এলিয়ে দিল। রুমের চারপাশে সেই ভারী বাতাস যেন আরো বেশি ঘন হয়ে এলো। তিশা বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে রইল, আর
স্বাধীন অন্ধকারে চোখ খোলা রেখে নিজের অপরাধের হিসাব মেলাতে লাগলো। ভালোবাসার নামে শুরু হওয়া এই টক্সিক জবরদস্তি এবার এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক খেলায় রূপ নিল, যেখানে কাউকেই আর জয়ী বলা চলে না। সাগরের বন্ধ ঘরের নীরবতা আর দোতলার এই দুই বিপর্যস্ত মানুষের মধ্যকার অদৃশ্য দেয়াল বাড়িটার বাতাসকে আরো বেশি ভারী করে তুলল। রাত যত গভীর হতে চলল, তাদের দুজনের মনের ভেতরে ঝড় ততই তীব্র থেকে তীব্রতর হতে থাকলো। স্বাধীন ছাদের দিকে তাকিয়ে বারবার নিজের অতীতের ভুলগুলো মাপতে চেষ্টা করলো, কিন্তু কোনো হিসাবই যেন মিলছিল না। সে সাগরকে ধ্বংস করেছে, তিশার জীবনকে একটা বন্দি দশা বানিয়ে দিয়েছে। এই সত্যটা তার নিজেকে শ্বাসরুদ্ধ করে দিচ্ছিল। অথচ তিশার চোখে সেই বরফ শীতল ঘৃণা ও প্রতিশোধের আগুন দেখে তার মনে অদ্ভুত এক অবসেসিভ শান্তিও কাজ করছিল যে অন্তত তিশা তার পাশেই আছে, দূরে কোথাও চলে যায়নি। পরের দিন সকালের আলো ফোটার সাথে সাথেই নিচতলার বসার ঘরে আবার সেই পুরনো গুমোট পরিবেশ ফিরে এলো। রফিক চাচা নিঃশব্দে ডাইনিং টেবিলে নাস্তা সাজিয়ে রাখছেন। স্বাধীনের বাবা গম্ভীর মুখে সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। সাগরের রুমের দরজা তখনও বন্ধ। স্বাধীন সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, কিন্তু তার চোখে আগের সে অধত্ত বা জোর করে জেতার জেদ নেই। সে সোজা গিয়ে নিজের সিটে বসলো। ঠিক 1 মিনিট পর তিশাও দোতলা থেকে নেমে এসে ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং টেবিলে হাজির হলো। তার পরনে একটা সাধারণ শাড়ি, চুলে কোনো সাজের বালাই নেই। টেবিলে বসার পর দুজনেই একটা কথাও বলল না। তাদের মাঝখানের এই মৌনতা আর চরম দূরত্ব পরিবারের বাকি সদস্যদের মনে নতুন করে সংশয়ের জন্ম দিল। স্বাধীনের বাবা খবরের কাগজ থেকে চোখ তুলে এক দৃষ্টিতে তাদের দুজনেই দিকে তাকিয়ে রইলেন। স্বাধীন, তোদের দুজনের মধ্যে কি আবার কোনো ঝামেলা হয়েছে? কাল থেকে দেখছি তোরা কেউ কারোর সাথে একটা কথাও বলছিস না। সাগর তো রুম থেকেই বের হচ্ছে না, আর তোদের এই অদ্ভুত নীরবতা ঘরের পরিবেশটা আরো খারাপ করে দিচ্ছি। এমন হলো যে নতুন বিয়ের কদিন যেতে না যেতেই এমন বরফ জমে গেল? কিছু হয়নি ড্যাড, সব কিছু ঠিক আছে, আমাদের নিয়ে চিন্তা করো না। ঠিক কিভাবে আছে আব্বা, সেটা তো আপনার ছোট ছেলেই ভালো বলতে পারবে। কিছু মানুষ নিজের স্বার্থের জন্য অন্যের পুরো পৃথিবীটা ধ্বংস করে দিয়েও মুখে বলে সব ঠিক আছে। এই নিখুঁত মিথ্যা অভিনয়টাই তো ওর সবচেয়ে বড় গুণ। তিশামা, কি বলছো এসব? স্বাধীন তোমার স্বামী, তার সাথে এমনভাবে কথা বলছো কেন? আর সাগর তো রুমেই বন্দি, তোমরা কেউ একটু গিয়ে ওকে বোঝানোর চেষ্টা করছো না কেন? এই বাড়ির উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা কি তোমরা বুঝতে পারছো না? বুঝতে তো আমরা সবাই পারছি আব্বা, তবে কিছু ক্ষত এমন থাকে যা সময়ের সাথে শুকায় না, বরং দিন দিন আরো বেশি বিষাক্ত হয়ে ওঠে। স্বাধীন ভালো করেই জানে ও কি করেছে। আমি এর বেশি কিছু বলতে চাই না, আপনি প্লিজ নাস্তা করুন। তিশার এই খোলা চ্যালেঞ্জিং কথার পর ডাইনিং টেবিলের বাতাস পুরোপুরি জমে গেল। স্বাধীন আর একটা টু শব্দ করল না। সে মাথা নিচু করে খাবার খেতে শুরু করলো, যেন তিশার প্রতিটা কথা তার প্রাপ্য শাস্তি। বাড়ির বাকি সবাই তখন এই অদ্ভুত এবং জটিল সমীকরণ দেখে হতবাক হয়ে গেল। প্রাতরা শেষ হওয়ার সাথে সাথেই স্বাধীন আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে সোজা নিজের রুমে ফিরে গেল। বিকালে নরম রোদ দোতলার বারান্দার গ্রিল ভেদ করে মাস্টার বেডরুমে এসে পড়েছে। এই পুরনো কাঠের ট্রাঙ্কটার ভেতরে কি রাখছো তুমি স্বাধীন? গত কয়েকদিন ধরে দেখছি এগুলো নিয়ে নানা কাটাছেঁড়া চলছে। কিছু না তিশা, এমনি কিছু পুরনো কাগজপত্র গোছগাছ করছিলাম, ফেলে দেওয়ার মতো জিনিসগুলো আলাদা করছি। স্বাধীন তিশার নজর এড়িয়ে ট্রাঙ্কটা বন্ধ করতে যাওয়ার আগেই ভেতরের একটা পুরনো চামড়ার ডায়েরি আর কিছু ছবি মেঝের উপর খসে পড়লো। দাঁড়াও, ওটা কিসের ছবি? দেখি দেখি তো একটু। তিশা ঝট করে মেঝের উপর পড়ে থাকা ছবিটা তুলে নিল। আজকের নয়, আজ থেকে প্রায় 4 বছর আগে রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসের ছবি। লাইব্রেরির সামনে দিয়ে তিশা হেঁটে যাচ্ছে, আর কিছুটা দূরে দাঁড়িয়ে আনমনে তার দিকে তাকিয়ে আছে এক তরুণ স্বাধীন। তিশার পা দুটো যেন মাটিতে জমে গেল। এগুলোর মানে কি স্বাধীন? এই ছবিটা তোমার কাছে এলো কি করে? তুমি কি আমাকে ভার্সিটি লাইফ থেকে চেনো? হ্যাঁ তিশা, আমি তোমাকে ভার্সিটি লাইফ থেকেই চিনি। যেদিন প্রথম ক্যাম্পাসের করিডরে তোমাকে দেখেছি, সেদিন থেকেই এই ডায়েরির প্রতিটা পাতায় শুধু তোমায় নিয়ে লেখা হতো। তাহলে সেদিন ওই বিয়ের আসরে সাগরকে বাদ দিয়ে তুমি জোর করে আমাকে বিয়ে করলে কেন? কে তোমাকে এই অধিকার দিল আমার জীবনটা এইভাবে জোর জবরদস্তি করে বদলে দেওয়ার? তুমি কি জানো তোমার এই অন্ধকার ভালোবাসার জন্য সমাজে তিলে তিলে মরছে? সাগর মরছে না তিশা,
সাগরকে আমি বাঁচিয়েছি। তুমি কি একবারও খোঁজ নিয়েছো সাগর অতীতে কার সাথে মিশতো বা ওর আসল চরিত্রটা কেমন ছিল? সাগর তোমাকে কখনো ভালোবাসেনি। ও শুধু একটা বাজি ধরেছিল ওর বন্ধুদের সাথে। তোমার অজান্তে সাগর এমন কিছু কাজ করেছিল যা প্রকাশ্যে এলে তোমার জীবনটা চিরকালের জন্য ধ্বংস হয়ে যেত। এইসব তুমি কি আজে বাজে বকছো? সাগর আমার সাথে এমন কিছুই করতে পারে না। তুমি নিজের অপরাধ ঢাকতে এখন একটা নিরীহ ছেলের উপর এইসব মিথ্যে অপবাদ চাপাচ্ছ। তোমার এই নোংরা চক্রান্তের কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ চাও? ড্রয়ারের ওই বাঁদিকের ফাইলটা খোলো। ওখানে সাগরের গত কয়েক মাসের কিছু গোপন চ্যাট, ব্যাংক স্টেটমেন্ট আর কিছু মানুষের সাথে ওর কোলাবোরেশনের সমস্ত ডকুমেন্টস রাখা আছে। দেখে নিও নিজের চোখে। সাগর তোমাকে ভালোবাসার নামে একটা বড় ষড়যন্ত্রের ফাঁদে ফেলেছিল। তিশা কাঁপতে কাঁপতে ড্রয়ার টেনে ফাইলটা বের করে পাতার পর পাতা উল্টাতে শুরু করলো। সাগরের সেই মুখোশধারী রূপ, তার জঘন্য প্রতারণা আর তিশাকে নিয়ে করা সেই ঠান্ডা মাথার চক্রান্তের প্রমাণ যখন একের পর এক তার চোখের সামনে ভেসে উঠল, তখন তিশার সমস্ত পৃথিবী যেন মুহূর্তের মধ্যে উল্টে গেল। না, এ হতে পারে না। সাগর এমন করতে পারে না। এ সব কিছু তোমার কোনো সাজানো নাটক। স্বাধীন, আমাকে বিশ্বাস করানোর জন্য তুমি এই জালিয়াতি করেছো। আমি জালিয়াতি করিনি তিশা। আমি যখন সমস্ত সত্যিটা জানতে পেরেছিলাম তখন অনেক দেরি হয়ে গেছে। আইনি পথে গেলে তোমার সম্মান বাঁচানো সম্ভব হতো না, তাই আমি বাধ্য হয়েছিলাম ওই চরম সিদ্ধান্তটা নিতে। তোমার ওই ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকা আমার ভাগ্যে ছিল, কিন্তু তোমাকে বাঁচানোর জন্য আমি পৃথিবীর যে কোনো অপরাধ নিজের মাথায় নিতে রাজি আছি। তিশার সমস্ত প্রতিরোধ মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। এতদিন সে যে মানুষটাকে সবচেয়ে বড় অপরাধী আর সাইকোপ্যাথ ভেবে ঘৃণা করে এসেছে, সে মানুষটাই আসলে তাকে আড়াল থেকে এক ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। রুমের ভেতরে সে পিন ড্রপ সাইলেন্সের মধ্যে তিশার মুখের উপর জমে থাকা সমস্ত রাগ নিমিষে উবে গিয়ে এক অদ্ভুত শূন্যতা আর অপরাধ বোধের জন্ম দিল। তিশার হাত থেকে ফাইলটা আস্তে করে মেঝেতে খসে পড়ল। সাগরের সেই অন্ধকার জগতের আসল সত্যিটা জানার পর তার পায়ের তলার মাটি যেন সরে গেছে। এতদিন সে স্বাধীনকে নিজের জীবনের সবচেয়ে বড় শত্রু ভেবে ভুল করেছিল, অথচ আড়ালে থেকে স্বাধীনই তাকে নরক থেকে টেনে তুলেছে। আমি এত বড় একটা ভুল করলাম স্বাধীন। নিজের চোখে সব প্রমাণ দেখার পরেও আমি তোমাকে ভুল বুঝেছি। সাগর যে এত নিচে নেমে যেতে পারে তা আমি খুনাক্ষরেও বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও স্বাধীন। তোমাকে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই তিশা। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও ঠিক এইভাবেই প্রতিক্রিয়া দেখাতো। আমি তো শুধু চেয়েছিলাম আমার চেনা মানুষটার একটা ধ্বংস হয়ে যাওয়া জীবনটাকে বাঁচাতে। তুমি আমাকে ভুল বুঝেছ, তাতে আমার কোনো আফসোস নেই। আফসোস শুধু একটাই, তোমাকে এই কষ্টটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। না স্বাধীন, আর নয়। এতদিন আমি তোমার উপর রাগ পুষে রেখেছি, কিন্তু আসল অপরাধী তো ওই ঘরে বসে সুসময়ের অপেক্ষা করছে। সাগর যেভাবে আমাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারপর আমি আর চুপ করে বসে থাকবো না। ও কিসের পরিকল্পনা করছে এখন? আমার কাছে খবর আছে, সাগর একা নয়, ওর কিছু বন্ধু আর বাইরে থেকে কিছু খারাপ লোক আজ রাতে এই বাড়িতে আসার কথা আছে। ও হয়তো প্রমাণগুলো চিরতরে ধ্বংস করতে চাইছে, অথবা আমাদের উপর কোনো বড় আঘাত হানাতে চাইছে। আমি লোকগুলোকে ঠেকানোর প্রস্তুতি নিচ্ছি। একা লড়াই করতে হবে না তোমাকে। আজ থেকে আমি তোমার পাশে আছি স্বাধীন। এই ঘরের বাইরে কি হচ্ছে চলো দেখে আসি। স্বাধীন যখন রুম থেকে বের হয়ে নিচে নামার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নিচতলার ড্রয়িং রুম থেকে একটা ভারী কিছু ভেঙে পড়ার শব্দ এলো। কাঁচ ভাঙার সেই শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। সাগরের রুমের দরজা সশব্দে খুলে গেল। ঘরের ভেতরে তখন আর সে আগের নিস্তব্ধতা নেই। সাগর তার হাতে একটা ধারালো অস্ত্র আর কিছু কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে, যার চোখে মুখে এখন উন্মত্ততার ছাপ। রাবেয়া বেগম উপরের তলা থেকে নিচে নামার চেষ্টা করতেই সাগর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আজ কেউ আমার এই পথ আটকাতে পারবে না। স্বাধীন আমার সব প্ল্যান মাটি করে দিয়েছে। আজ আমি বাড়ির সবাইকে শেষ করে দেব। তিশাকে আমি ছাড়বো না। মুখ সামলে কথা বলো সাগর। তোর সব কুকীর্তি এখন সবার সামনে পরিষ্কার। আজ আর তোকে কেউ বাঁচাতে পারবে না। পুলিশ আসার আগেই এই বাড়ি থেকে বের হয়ে যা। পুলিশকে আমি পকেটে রাখি? ভাই, তুই ভেবেছিস তিশাকে নিজের করে নিয়ে তুই জিতে গেছিস? আজ আমি পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেব, কেউ বাঁচবে না। সাগর তার পকেট থেকে একটা দিয়াশলাই বের করে কার্পেটের দিকে এগিয়ে যেতে লাগলো। তিশা এক মুহূর্তেও দেরি না করে সোজা সিঁড়ি বেয়ে নিচে নেমে
সরাসরি সাগরের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন আর কোনো ভয় নেই, আছে এক অপ্রতিরোধ্য আগুন। নিচতলার ড্রয়িং রুমের বাতাস তখন এতটাই ভারী যে নিঃশ্বাস নেওয়াও দায় হয়ে পড়েছে। সাগরের হাতের সে দিয়া সলাইয়ের বারুদ থেকে যে কোনো মুহূর্তে একটা ধ্বংসাত্মক আগুন জ্বলে উঠতে পারে। রাবেয়া বেগম সিঁড়ির কোণে আতঙ্কিত হয়ে দেওয়াল চেপে ধরেছেন, আর স্বাধীনের বাবা ধাক্কা সামলাতে না পেরে সোফায় বসে পড়েছেন। সাগরের চোখের সেই উন্মাদ চাউনি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সে আর নিজের নিয়ন্ত্রণে নেই। খুব নাটক করেছিস তোরা দুজন মিলে। ভেবেছিস আমার সব চক্রান্ত ফাঁস করে দিলেই আমি হাত গুটিয়ে বসে থাকবো? এই বাড়ির একটা ইটও আস্ত রাখবো না আজ। তিশা, তুই আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলি তো নে, আজ তোর চোখের সামনে এই পরিবারটাকে ছাই করে দেব। তোর এই পাগলামি আর ভয় দেখানো বন্ধ কর সাগর। তোর সব আসল রূপ আজ এই বাড়ির সবার সামনে বেরিয়ে গেছে। তুই ভেবেছিস আগুন জ্বালিয়ে বা এইসব ভয় দেখিয়ে তুই তোর অপরাধ ঢাকতে পারবি? তুই একটা ক্রিমিনাল, একটা প্রতারক। স্বাধীন সেদিন যদি তোকে না আটকাতো তাহলে তুই শুধু আমার জীবনটাই নয়, নিজের পুরো পরিবারটাকে নরকে ঠেলে দিতি। তোর এই হুমকিকে আমি একটুও ভয় পাই না। তোর যা করার করে নে। বেশি কথা বলিস না তিশা, তোর জন্যই আজ আমার এই অবস্থা। তুই যদি সেদিন রাজি হয়ে যাস তাহলে তো এত কিছু হতো না। আজ তোকে আর এই স্বাধীনটাকে শেষ না করলে আমার এই জিঘাংসা মিটবে না। সাগর দিয়া সলাইটা জ্বালানোর জন্য ঠিক হাত বাড়ালো। ঠিক তখনই স্বাধীন এক পলকের জন্য দেরি না করে বিদ্যুৎ গতিতে সিঁড়ি থেকে লাফিয়ে সোজা সাগরের উপর গিয়ে পড়ল। সাগরের হাত থেকে দিয়া সলাইটা ছিটকে দূরে কার্পেটের উপর পড়ে নিভে গেল। দুজনে মিলে তখন লিভিং রুমের মেঝেতে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছে। সাগরের হাতের ধারালো অস্ত্রটা উদ্ধারের জন্য দুই ভাইয়ের মধ্যে জীবনপণ লড়াই শুরু হয়ে গেল। কাচের টেবিল ভেঙে চুরমার হয়ে গেল, চারপাশে ছড়িয়ে পড়লো ভাঙা কাঁচ আর আসবাবপত্র। তিশা এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে সাগরের হাত থেকে ছিটকে পড়া অস্ত্রটা দূরে সরিয়ে দিল। অনেক হয়েছে তোর এই নোংরা নাটক সাগর। আর এক পা এগোলে তোর পরিণতি কি হবে তুই নিজেও জানিস না। পুলিশ অলরেডি এই বাড়ির দিকে রওনা দিয়েছে। তোর ওই বাইরে থেকে ভাড়া করা গুন্ডাগুলো পালিয়ে গেছে টের পেয়ে। এবার থাম। ছেড়ে দে আমাকে, তোকে আমি শেষ করে দেব। স্বাধীন, তুই আমার সব ধ্বংস করে দিয়েছিস। ঠিক সেই মুহূর্তে বাড়ির মূল গেট ভেঙে সশব্দে ভেতরে প্রবেশ করলো পুলিশের একটি দল। ইন্সপেক্টরের ভারী বুটের শব্দে পুরো ড্রয়িং রুমের উত্তেজনাকর পরিস্থিতি আরো জমে গেল। পুলিশ এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি এগিয়ে এসে সাগরের হাত দুটো শক্ত করে পিছমোড় করে হাতকড়া পরিয়ে দিল। সাগর মেঝে থেকে ওঠার চেষ্টা করতে করতে চিৎকার করে গালি দিতে লাগলো, কিন্তু পুলিশ তাকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে গাড়ির দিকে নিয়ে গেল। ড্রয়িং রুমের সেই ধ্বংসস্তূপের মধ্যে স্বাধীন হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। তার সারা গায়ে ধস্তাধস্তির আঘাত আর রক্তের দাগ। তিশা দ্রুত পায়ে হেঁটে এসে স্বাধীনের পাশে বসলো এবং তার হাত দুটো নিজের হাতে তুলে নিল। পুলিশের গাড়ির সাইরেন বাজাতে বাজাতে গেটের বাইরে চলে যাওয়ার পর পুরো বাড়িটাতে নেমে এলো এক অদ্ভুত ও ভারী নিস্তব্ধতা। ড্রয়িং রুমের মাঝখানে ছড়ানো কাচের টুকরো, আসবাবপত্রের ভাঙা অংশ আর ধস্তাধস্তির দাগ গোটা পরিবেশটাকে যেন এক যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে। স্বাধীন মেঝে থেকে ওঠার চেষ্টা করতেই তার শরীরের আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে ব্যথায় মুখ কুচে এলো। তিশা এক মুহূর্তও দেরি না করে দ্রুত গিয়ে স্বাধীনের হাত ধরে তাকে সাবধানে সোফায় এনে বসিয়ে দিল। তার চোখে তখন আর কোনো রাগ বা ঘৃণা নেই, আছে গভীর উৎকণ্ঠা আর এক নতুন অনুভূতির টান। সাগরের সেই ধ্বংসাত্মক তাণ্ডব থামার পর পুরো বাড়ির বাতাসে তখন এক স্বস্তির দীর্ঘশ্বাস, কিন্তু সেই সাথে দুই মনের জমা বরফ এবার পুরোপুরি গলতে শুরু করেছে। তিশার বুকের ভিতর এতদিন ধরে জমে থাকা সমস্ত ভুল বোঝাবুঝি নিমিষেই ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সে চোখের পলক না ফেলে স্বাধীনের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে রইল, আর তার চোখের কোণে জমে ওঠা জল ড্রয়িং রুমের এই ভাঙা আসবাবপত্রের মাঝেও এক অদ্ভুত ভালোবাসার চাদর বিছিয়ে দিল। তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে স্বাধীন। ফার্স্ট এড বক্সটা কোথায় রাখা আছে বলো তো, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। যেভাবে সাগর তোমার উপর চড়াও হয়েছিল, তোমার আরো বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। আমার জেদের কারণে আজ তোমার এই অবস্থা হয়েছে ভেবে আমার নিজেরই অপরাধ বোধ হচ্ছে। এসব আঘাত তো কিছু না তিশা। সাগরকে আটকানোর সময় মনে হচ্ছিল আমার সমস্ত শক্তি দিয়ে এই পরিবারের সম্মান আর তোমার জীবনটাকে রক্ষা করতে হবে। এতদিন তুমি আমাকে ভুল বুঝেছিলে, ঘৃণা করেছিলে, সেটা আমারই প্রাপ্য ছিল। কিন্তু আজ এই চরম বিপদের মুহূর্তে তুমি আমার পাশে এসে দাঁড়ালে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তোমার এই একটুখানি যত্ন আমার সমস্ত শারীরিক কষ্ট নিমিষে দূর করে দিয়েছে।
ভুল তো আমি করেছি স্বাধীন। তোমার সেই ডায়েরি আর ফাইলটা না দেখলে হয়তো সারা জীবন তোমাকে একটা ভুল মানুষ হিসেবেই জেনে মরে যেতাম। তুমি নিজের কাঁধে সমস্ত অপরাধের বোঝা টেনে নিয়েছিলে শুধু আমাকে রক্ষা করার জন্য, অথচ আমি তোমাকে প্রতিদিন তিলে তিলে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বড্ড অন্ধ ছিলাম। ক্ষমা তো আমার চাওয়ার কথা তিশা। জবরদস্তি করে তোমার জীবনে ঢোকার অধিকার আমার ছিল না, কিন্তু বিশ্বাস করো ওই মুহূর্তে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এখন সব সত্যি পরিষ্কার। তুমি যদি চাও এই মুহূর্তেই এই সম্পর্ক থেকে মুক্তি নিতে পারো। আইনগতভাবে বা সামাজিকভাবে আমি তোমাকে কোনো বাঁধনে ধরে রাখবো না। মুক্তি? কার থেকে মুক্তি নেব স্বাধীন? যে মানুষটা নিজের সব কিছু বাজি রেখে আমাকে একটা নরক থেকে বাঁচিয়েছে, আজ তার কাছ থেকে দূরে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। সাগর আমাদের জীবনটাকে ছারখার করে দিতে চেয়েছিল, কিন্তু সে সফল হয়নি। আজ থেকে আমাদের এই লড়াইয়ের সংজ্ঞাটা বদলে গেল। আমি আর তোমাকে একা ছাড়বো না। তৃষার এই কথাগুলোর মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের সেই বরফ গলা শীতল লড়াই এক অপূর্ব রোমান্টিক ও মানসিক সমর্পণে রূপ নিল। স্বাধীন মুগ্ধ দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে রইল। রিমঝিম বৃষ্টির শব্দ তখন বাইরে শুরু হয়েছে, যা তাদের এই নতুন সম্পর্কের সূচনাকে আরো বেশি মোহময় করে তুলল। ঝুম বৃষ্টির শব্দে পুরো বাড়িটা তখন এক রহস্যময় ও থমথমে চাদরে ঢাকা। ড্রয়িং রুমের সেই ধ্বংস স্তূপ আর ভাঙা কাচের টুকরোগুলোকে পেছনে ফেলে স্বাধীন ও তৃষা আস্তে আস্তে দোতলার মাস্টার বেডরুমে ফিরে এলো। বাইরের কাচের জানালার উপর বৃষ্টির ফোঁটাগুলোর আঘাত আর ঘরের ভেতরে ঘনীভূত অন্ধকার একটা নিবিড় পরিবেশ তৈরি করেছে। সাগরের সেই ধ্বংসাত্মক অধ্যায় চিরদিনের মতো শেষ হয়ে যাওয়ার পর বাড়ির বাতাস থেকে দীর্ঘদিনের চাপা উৎকণ্ঠা আর ভয় কেটে গেছে, কিন্তু তার জায়গায় দুইজনের মাঝে তৈরি হয়েছে এক তীব্র ও গাঢ় মনস্তাত্ত্বিক টান, যা কেবল ঘৃণা বা ক্ষমার সীমানা ছাড়িয়ে এক অন্য মাত্রায় পৌঁছে গেছে। স্বাধীন ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে ধীর পায়ে তৃষার দিকে এগিয়ে এলো। তার পরনের শার্টে এখনো সাগরের সাথে ধস্তাধস্তির দাগ আর রক্তের ছোপ লেগে আছে। তৃষা সোফায় বা বিছানার ধারে দাঁড়িয়ে নেই। সে সোজা গিয়ে জানালার কাচের সামনে দাঁড়িয়ে বাইরে নামার অবিরাম বৃষ্টির দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতর এতদিন ধরে জমে থাকা সমস্ত ভুল বোঝাবুঝি, জেদ আর তীব্র ঘৃণা আজ বরফের মতো গলে একটা অদ্ভুত শূন্যতা ও সমর্পণে পরিণত হয়েছে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তিশা। মনে হচ্ছে এই বৃষ্টির জলের সাথে সাথে আমাদের পেছনের সব জঞ্জাল আর কালিমা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তুমি কি এখন ভাবছো যে আমার সাথে এই ছাদের নিচে থাকাটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল, নাকি আজ সব সত্যি জানার পর তোমার মনে আমার জন্য একটু হলেও অন্য কোনো অনুভূতির জন্ম হয়েছে? ভুল আর সঠিকের হিসাব আমি আর করতে চাই না স্বাধীন। তুমি যা করেছো তা হয়তো আইনের চোখে অপরাধ, কিন্তু আমার জীবনের সুরক্ষার জন্য তুমি যে অন্ধকার পথ বেছে নিয়েছিলে, আজ তার ওজন আমি বুঝতে পারছি। সাগর যে কতটা নিচে নেমেছিল সেই প্রমাণ নিজের চোখে দেখার পর আমার শরীরের রক্ত জমে গিয়েছিল। তুমি যদি সেদিন ওই জোর জবরদস্তি চরম পথটা না বেছে নিতে, তাহলে আজ হয়তো আমার কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু তাই বলে কি তুমি মনে করছো আমি তোমার এই অপরাধগুলোকে খুব সহজেই ভুলে যাব? ভুলিয়ে দেওয়ার কথা আমি একবারও বলিনি তিশা। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু এটাও সত্যি যে তোমাকে অন্য কারো হতে দেখার চেয়ে নিজের অপরাধী বানিয়ে চিরকাল নিজের কাছে বন্দি করে রাখা আমার কাছে অনেক বেশি স্বস্তির ছিল। তুমি আমাকে ঘৃণা করতে, আমার সাথে তীরের মতো কথা বলতে, প্রতিটা মুহূর্তে তোমার সেই আগুন আমার গায়ে লাগতো। কিন্তু বিশ্বাস করো, সেই কষ্টেও এক অদ্ভুত নেশা ছিল, কারণ আমি জানতাম তুমি আছো আমারই কাছাকাছি। এই পজিটিভনেস বা অসুস্থ অবসেশনটা তোমার রক্তে মিশে আছে স্বাধীন। তুমি এখনো বদলাওনি। তুমি আজও ঠিক তেমনই একরোখার জেদি রয়ে গেছো, যে নিজের জেদ পূরণের জন্য পুরো পৃথিবী উল্টে দিতে পারে। সেদিন জোর করে আমার গলায় মালা পরানোর সময় তোমার মনে কি একটুও কাঁপুনি হয়নি? তুমি কি ভেবেছিলে আমি তোমার এই জোর করে পাওয়া ভালোবাসা কখনো মন থেকে মেনে নেব? কাঁপুনি হয়নি মানে? আমার বুক কেঁপে উঠেছিল তিশা, যখন আমি তোমাকে ওই আসরে নিজের করে নিতে বাধ্য হয়েছিলাম। তখন আমার মনে হচ্ছিল আমি আমার জীবনে শেষ বাজিটা খেলছি। আমি জানতাম এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। তুমি আমাকে ঘৃণা করবে, আমার মুখ দেখতে চাইবে না, এই বাড়ির সবাই আমাকে বয়কট করবে। সব জেনে শুনেই আমি ওই পথ বেছে নিয়েছিলাম, কারণ তোমাকে হারিয়ে ফেলার চেয়ে তোমার ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকা আমার কাছে অনেক বেশি সহনীয় ছিল। তাহলে কেন করলে এত সব? কেন নিজেকে এত নিচে নামালে? তুমি তো চাইলে দূর থেকে ভালোবেসে যেতে পারতে, যেমনটা তুমি ভার্সিটি লাইফ থেকে করে আসছিলে।
ওই পুরনো ডায়েরিটার পাতাগুলো যখন আমি এক একটা করে উল্টাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল মানুষটা যাকে আমি এতদিন একটা সাইকোপ্যাথ ভেবে ঘৃণা করেছি, সে আসলে আমার জীবনের সবচেয়ে বড় প্রহরী। কিন্তু এই প্রহরী যখন কয়েদি বানিয়ে ফেললো, তখন সেই ভালোবাসার আর কি দাম রইল স্বাধীন? দাম ছিল তিশা, কারণ এই পৃথিবীতে ভালোবাসা সবসময় খুব সুন্দর বা সোজা পথে চলে না। কিছু ভালোবাসা এত বেশি তীব্র আর অন্ধকার হয় যে সেগুলোকে টিকিয়ে রাখতে হলে অপরাধের চাদর গায়ে জড়াতে হয়। আমি তোমাকে শুধু ভালোবাসিনি, আমি তোমাকে নিজের সত্তার সাথে মিশিয়ে ফেলেছিলাম। সাগর যখন তোমাকে গিয়ে সেই জঘন্য খেলায় মেতেছিল, তখন আমার মনে হয়েছিল আমার চোখের সামনে আমার দুনিয়া পড়ছে। আমি কি চুপ করে বসে থাকতাম? তুমি আমাকে অপরাধী ভাবো, যা ইচ্ছা সাজা দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু তোমার উপর থেকে আমার এই অধিকারটুকু আমি কখনো কেড়ে নিতে দেব না। তিশা আর এক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। স্বাধীনের চোখে সে উন্মত্ত অথচ গভীর ভালোবাসার টান তাকে আচ্ছন্ন করে ফেলল। এতদিন সে যে দেয়ালগুলো তুলেছিল, সেই দেয়াল আজ এই বৃষ্টির রাতে চিরতরে ভেঙে গুড়িয়ে গেছে। স্বাধীন তার হাত বাড়িয়ে তিশার নরম আঙ্গুলগুলো নিজের মুঠোয় বন্দি করে নিল। তাদের দুজনের নিঃশ্বাসের দূরত্ব তখন এতটাই কম যে ঘরের ভেতরের বাতাস যেন আরো বেশি ভারী ও উষ্ণ হয়ে উঠল। তিশা নিজের দৃষ্টি নামিয়ে নিল, কিন্তু সে হাত সরিয়ে নিল না। মধ্যরাতের থমথমে ছায়া আর জানালার কাছ চুইয়ে পড়া অবিরাম বৃষ্টির কান্নার শব্দে দোতলার মাস্টার বেডরুমের ভেতরের পরিবেশটা আরো বেশি ভারী, গুমট ও রহস্যময় হয়ে উঠেছে। ড্রয়িং রুমের সেই রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সাগরের চিরতরে বিদায়ের পর এই চার দেওয়ালের ভেতর এখন কেবল স্বাধীন আর তিশা। বাইরের বিদ্যুতের ফ্ল্যাশে তিশার মুখের উপর আলো আধারির এক অদ্ভুত খেলা চলছে। তার পরনের লাল রঙের শাড়িটা ধস্তাধস্তির টানে কিছুটা অগোছালো, কুচকানো গুলো কেমন যেন ছড়িয়ে আছে, আর ভেজা চুলগুলো লুটিয়ে পড়েছে তার খালি কাঁধের উপর। স্বাধীন ঠিক তার সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, যার চোখে কোনো অনুশোচনা নেই, বরং আছে এক আদিম বন্য ও সর্বগ্রাসী অধিকারবোধ। এতদিন যে ঘৃণা, ক্ষোভ আর উচ্চবাচ্য দিয়ে তিশা নিজেকে আড়াল করে রেখেছিল, সেই সব আস্তরণ আজ বৃষ্টির এই মাতাল রাতে পুরোপুরি ছড়ে গেছে। রুমের ভিতরে ঘনীভূত অন্ধকার, এসির ঠান্ডা হাওয়া আর তাদের দুজনের উত্তপ্ত নিঃশ্বাসের তীব্রতা দূরত্বটাকে নিমিষেই ঘুচিয়ে দিল। স্বাধীন এক পা এগিয়ে এসে তিশার একদম কাছাকাছি দাঁড়িয়ে তার থুতনিটা নিজের গরম আঙ্গুলের ডগায় শক্ত করে তুলে ধরল। তিশার চোখের পলক না ফেলে সোজা তার চোখের গভীরতায় তাকিয়ে রইল, যেখানে চলছে এক অপরাধী প্রেমিকের পাগল করা অবসেশন। এতদিন তুমি আমাকে তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ ভেবেছ তিশা, কিন্তু আজ এই বৃষ্টির রাতে আমার চোখের দিকে তাকিয়ে সত্যি করে বলো, আমার এই অন্ধকার ছোঁয়া কি তোমার রক্তে কোনো কাঁপন ধরায়নি? তুমি কি সত্যি বলতে পারো যে আমার এই জবরদস্তি তোমার ভেতরের সব প্রতিরোধ ভেঙে চুরমার করে দেয় না? তোমার এই অহংকার আর পজিটিভনেসের বাড়াবাড়ি দেখে একসময় আমার ইচ্ছে করতো তোমার বুক চিরে সব বের করে দেই স্বাধীন। তুমি আমাকে ব্ল্যাকমেল করেছো, আমার স্বাধীনতা কেড়ে নিয়ে এই নরকুণ্ডে বন্দি করে রেখেছো। তুমি ভাবছো আমি তোমার এই জঘন্য অপরাধগুলোকে খুব সহজে ভুলে যাব? তুমি একটা দানব যে নিজের জেদ পূরণের জন্য একটা পুরো জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছো, আর আমি কিনা আজ সেই দানবের মুখোমুখি দাঁড়িয়ে তার ছোঁয়া পাওয়ার জন্য অপেক্ষা করছি। এই ঘৃণা আর ভালো লাগার মধ্যে এই অদ্ভুত যুদ্ধটা আমাকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তিলে তিলে শেষ তো আমি তোমাকে হতে দেব না তিশা। আমি তোমাকে আমার এই পাগলামির এমন এক গহ্বরে টেনে নিয়ে যাব যেখান থেকে তুমি চাইলেও আর আলোতে ফিরে যেতে পারবে না। সাগর তোমাকে একটা সস্তা বাজির পণ্য বানিয়ে ধ্বংস করতে চেয়েছিল, আর আমি তোমাকে সেই ধ্বংসের মুখ থেকে ছিনিয়ে এনে নিজের বুকের ভেতর বন্দি করেছি। এই বন্দি দশা তোমার কাছে শাস্তি মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, এর চেয়ে সুন্দর কোনো মুক্তি এই পৃথিবীতে নেই। তুমি আমার রক্তে মিশে আছো, আমার প্রতিটা নিঃশ্বাসে কেবল তোমার নাম লেখা আছে। স্বাধীন আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে তার শক্ত ও গরম হাত দিয়ে তিশার নরম হাতটা খামচে ধরে নিজের হাতের মুঠোয় বন্দি করে ফেলল। তিশার কাঁপতে থাকা আঙ্গুলগুলোর উপর নিজের ঠোঁট ছুঁয়ে একটা তীব্র ও দীর্ঘ চুম্বন এঁকে দিল স্বাধীন। সেই ছোঁয়ায় তিশার সারা শরীর দিয়ে একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। তিশা নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার একটি ক্ষীণ ব্যর্থ চেষ্টা করলো বটে, কিন্তু স্বাধীনের ইস্পাত কঠিন গ্রেপ তাকে নড়তেও দিল না। এরপর স্বাধীন এক টানে তিশার আরো কাছে নিজেকে সেটে নিল।
তার অন্য হাতটা ধীরে ধীরে তিশার কোমর পেঁচিয়ে থাকা শাড়ির আঁচলের দিকে এগিয়ে গেল। তিশার বুক তখন দ্রুত ওঠানামা করছে। তার চোখের চাউনিতে ভয়ের চেয়েও অনেক বেশি রয়েছে এক অজানা আত্মসমর্পণ ও নেশার আবেগ। শাড়ির এই প্রতিটা ভাঁজ, এই লাল রঙের প্রতিটা সুতো, সবকিছুর ওপর শুধু আমার অধিকার তিশা। তুমি যতই আমাকে দূরে ঠেলে দিতে চাও না কেন, আমার এই ছোঁয়া থেকে তুমি আর কখনো পালাতে পারবে না। তুমি বড় বেশি স্বার্থপর স্বাধীন। তুমি জানো কিভাবে একটা মানুষের সব প্রতিরোধ এক নিমেষে ভেঙে গুড়িয়ে দিতে হয়। আজ আর কোনো রাগঢাক নেই, কোনো ভনিতা নেই। তুমি যদি সত্যি একটা দানবী হও, তবে আজ এই অন্ধকার রাতে তোমার এই সর্বগ্রাসী আগুনে আমাকে পুড়িয়ে ছাই হয়ে যেতে দাও। তিশার মুখ থেকে এই চরম আত্মসমর্পণের কথাগুলো বের হওয়ার সাথে সাথেই স্বাধীন যেন তার সমস্ত সংযমের বাঁধ ভেঙে ফেলল। সে আর একটুও দেরি না করে নিজের হাত বাড়িয়ে তিশার শাড়ির কুচকি আর আঁচলের পিনগুলো একে একে আলগা করে দিতে শুরু করলো। রুমের ভেতরে ঝাপসা আলোয় তিশার অগোছালো শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে ড্রয়িং রুমের ওই বিশৃঙ্খলার মতোই বিছানার উপর লুটিয়ে পড়ল। স্বাধীন উন্মত্তের মতো তিশার মুখের উপর ঝুঁকে পড়ে তার ঠোঁটের উপর নিজের ঠোঁট নামিয়ে আনলো। সেই গভীর দীর্ঘ বন্য চুম্বনে তিশার সমস্ত বারণ নিমিষেই উড়ে গেল। তিশা তার দুটো হাত বাড়িয়ে স্বাধীনের চড়া কাঁধ খামছে ধরে সেই চুম্বনের তীব্রতাকে নিজের অস্তিত্বের ভিতর শুষে নিতে লাগলো। বাইরে তখন মেঘের প্রচন্ড গর্জন আর মুষলধারে বৃষ্টির তাণ্ডব চলছে, আর ঘরের ভেতরে দুই বিপদগামী প্রাণের এক গভীর অন্ধকার ও রুদ্ধশ্বাস মিলনান্তক অধ্যায় তার চরম সীমানায় গিয়ে পৌঁছালো। রাতের সেই তাণ্ডব ঝড় আর অন্ধকারের মেঘ কাটিয়ে ভোরের পূর্ব আকাশে এক নতুন ও স্নিগ্ধ সূর্যের আলো উকি দিল। বাইরের গাছপালার পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো রোদের আলোয় মুক্তোর মতো চকচক করছে। সাগরের সেই ভয়ঙ্কর অধ্যায় এবং পেছনের সব কালো ছায়া চিরদিনের মতো মুছে গেছে। দোতলার মাস্টার বেডরুমে তখন সকালের মিষ্টি রোদ এসে পড়েছে। তিশা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছিল। তার পরনে আজ এক হালকা রঙের সুতির শাড়ি, চুলে সামান্য গোছানো খোপা। তার চেহারায় সেই আগের দিনের থমথমে ভাব বা ক্ষোভের লেশমাত্র নেই, বরং মুখে এক অদ্ভুত প্রশান্তি ও স্নিগ্ধ হাসি ঝুলে আছে। স্বাধীন পিছনে এসে নিঃশব্দে দাঁড়িয়ে দু হাত দিয়ে তিশাকে নিজের বুকে আগলে ধরল। তার স্পর্শে কোনো জোর বা জবরদস্তি নেই, আছে এক অন্তহীন পূর্ণতা আর ভালোবাসার গভীর আশ্বাস। কাল রাতের ওই ঝড়ের পর আজ সকালে রোদ উঠেছে দেখে মনে হচ্ছে আমাদের জীবনের সব মেঘ কেটে গেছে। তিশা, সারা জীবন তোমাকে ভালোবেসে যাওয়ার এই অধিকারটুকু কি আজ একটু মলিন হয়েছে বলে তোমার মনে হয়? ঝড়ের রাতে যা গেছে তা তো অতীত স্বাধীন। তুমি সেদিন ওই চরম পথটা বেছে না নিলে হয়তো আজ আমরা দুজনই দুই মেরুতে হারিয়ে যেতাম। জোর করে শুরু হওয়া আমাদের এই গল্পটা আজ এক সুন্দর ও সত্য পরিণতির জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি এখন পুরোপুরি মুক্ত, তবুও স্বেচ্ছায় তোমার এই বিশ্বাসের খাঁচায় বন্দি থাকতে রাজি আছি। খাঁচা তো আমি কখনো তোমাকে দিতে চাইনি তিশা। চেয়েছিলাম আমার হৃদয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়, যেখানে বাইরের কোনো ঝড় তোমাকে কখনো ছুঁতে পারবে না। আজ থেকে আমাদের এই পথ চলায় কোনো ভুল বোঝাবুঝি বা অন্ধকার থাকবে না, শুধু তুমি আর আমি, আর আমাদের এই ছাদের নিচের ছোট্ট পৃথিবীটা। তিশা আর কোনো কথা না বলে নিজের হাত বাড়িয়ে স্বাধীনের উষ্ণ হাতের আঙ্গুলগুলোর সাথে নিজের আঙ্গুলগুলো শক্ত করে জড়িয়ে ধরল। স্বাধীন আলতো করে তিশার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে এক পবিত্র ভালোবাসার আশীর্বাদ এঁকে দিল। ড্রয়িং রুমের সেই ভাঙা আসবাবপত্র আর অতীতের সমস্ত তিক্ততা পেছনে ফেলে এই বাড়িতে আজ সত্যি সত্যি এক নতুন জীবনের সূচনা হয়েছে। সমাপ্ত।